কন্টেন্ট বানানোর যে বিশাল একটা ইচ্ছা আছে তা তা আমার নেই। ইউটিউব দেখে দেখে শিখতে শিখতে ওয়েডিংয়ে ভিডিও করা, কিরণদার ভিডিও করা। যখন আমাদের আরজি করে কেস হয়েছে তখন আমি ভিডিও বানিয়েছি, তখন আমার ভিডিও টেক ডাউন করে দেওয়া হয়েছে। কি আর করতে পারবে এক্সট্রা? মার খাবো, তার থেকে বেশি তো কিছু না, মা মেরে দেবে। আমার তো এখনো অবধি কোনোদিন এরকম ব্যাপারটা আসেনি যে ভাই তোমার ফলোয়ার্স আছে, চলে আসো, তুমি একটা টুক করে কাজ করে চলে যাও। ম্যাচের মানে যেদিন টিম ফ্লাই করবে তার দুদিন আগে আমাকে সৌরভ দা ফোন করলো, রাহুল দা ফোন করলো যে তুই ফ্লাই করছিস। আমি বললাম হ্যাঁ। এই সময় দাঁড়িয়ে যদি মুকুল কুমার জানাকে বঙ্গাই ডাকে, হ্যাঁ, বলে যে তুমি আমার একটা ক্যামেরা করে দাও, তুই কি করবি সেটা? এমনি রে করবো, কেন করবো? বাট তার ভিশনটা এতে ক্লিয়ার থাকে যে কাজটা করছে। তো প্রেরণার সাথে আমার আলাপটা, আমি বলি প্রেরণার সাথে আমার আলাপটা থিয়েটার করতে গিয়ে। এবারে কিভাবে আলাপ? অর্ণবর থ্রুতে, কারণ অর্ণবর ফ্রেন্ড হচ্ছে প্রেরণা, অর্ণবর ফ্রেন্ড হচ্ছে আমি, তো কমন ফ্রেন্ড বেসিক্যালি। থিয়েটারে আলাপ, অ্যাক্টিং শিখে যে কাজ পাচ্ছি না, তো না শিখে কাজ পাচ্ছিলাম, বেটার ছিল। সেই প্রেরণার সাথে যে লাস্ট তোর কন্টেন্ট হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ, একটা জিনিস থেকে আমি খুব বোর হয়ে যাই তাড়াতাড়ি। একটা সরি বলে সম্পর্ক বাঁচানো যায়। কাজ অনেক পরে এসছে, বন্ধুত্ব অনেক আগে ছিল। প্রেরণা আমার অনেক আগের থেকে বন্ধু, যখন কাজ করতাম না, তাহলে কাজ কেন মাঝখানে আসবে? এক্স কোনোদিন বেস্ট হতে পারে না দাদা, এক্স কোনোদিন বেস্ট হতে পারে না। নমস্কার, আমি মৈনাক। আজ মগজমারির আড্ডায় এমন একজন এসছে যারা আমরা রোজ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বিভিন্ন জায়গায় বাংলা কন্টেন্ট খুঁজি এবং প্রতিনিয়ত বাংলা কন্টেন্ট দেখে আমরা আনন্দিত হই, মজা পাই। সেই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম একজন আপনাদের খুবই পরিচিত, মুকুল কুমার জানা। নমস্কার। মুকুল, কেমন আছিস? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আছি, চলে যাচ্ছে, খুব ভালো আছি। বহুদিন পর দেখা। দেখা, বছর পর, অনেক বছর পর। কেমন চলছে কাজকর্ম? কাজ তো চলছে যেরকম চলে আর কি, এখানে বাংলাতে যতটুকু আর কি করা যায়। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে তুই শুধু একদিকে নয়, আমার মনে হয় তুই অলরাউন্ডার। একদিকে যেমন তুই সিসিএল এ খেলছিস, একদিকে বাংলা কন্টেন্ট নিয়ে তুই সোশ্যাল মিডিয়ায় কাজ করছিস, এবং তার পাশাপাশি অভিনয় করছিস বিভিন্ন জায়গায়, সেটা সিনেমা হোক, সিরিজ হোক, বা থিয়েটার হোক। তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা, সেই কাজের অভিজ্ঞতা কেমন এবং তোর কাছে এটা কেমন আর কি? আমার ছোট থেকে খুব একটা হ্যাবিট আছে যে মানে কোনো একটা জিনিস যদি আমি বেশি মন দিয়ে বা অনেকদিন ধরে করি, তো আই গেট বোর্ড। ঠিক আছে, মানে এটা আছে যে আমি হয়তো 4 দিন ধরে কিছু একটা করছি, তখন না আমার আর কি ওইটা ভালোই লাগবে না করতে। তবে ক্রিকেটের কথায় যদি আসি, ক্রিকেটটাই এমন একটা জিনিস যেটা আমি ছোট থেকে মানে করে এসেছি, পুরো একদম ছোট থেকে। মাঝখানে কাজের চাপে আর মানে খেলা ওরম ভাবে একটা হতো না। আগের বছর থেকে আবার চালু হলো, সিসিএল হলো। তো খেলাটা আমার কাছে এখন একটা এসকেপ, কাজের ফাঁকে আর কি বেসিক্যালি। আর বাকি কন্টেন্ট আমাকে বানাতে হচ্ছে, মানে কন্টেন্ট বানানোর যে বিশাল একটা ইচ্ছা আছে তা তা আমার নেই, কারণ আমি আগে বানাতাম না, আমি অভিনয়টাই করতাম। এবার যখন দেখলাম যে কাজের এরম হাল, তো কন্টেন্টটার থ্রু দিয়ে যতটা করা যায় আর কি, মানে মানুষের কাছে তো ডেলি পৌঁছানো যাচ্ছে না সেরম ভাবে যে আমি সিরিয়াল করছি বা সিনেমা করছি। তো কন্টেন্টই এমন একটা মিডিয়াম আমার কাছে যে যেখানে আমি মানুষের কাছে ডেলি পৌঁছতে পারবো প্রত্যেক দিন। সেটা 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, তারও বেশি হতে পারে। সেটা ডিপেন্ড করছে আমার কন্টেন্টটা কতটা ভালো। তো তার জন্যই কন্টেন্টটা আর কি করা। আমি জানি এটা লং টার্মে করতে পারবো না কোনোদিন, অভিনয়ই করতে হবে। এখন যতটুকু পারছি, যত ভালো কাজ যা আসছে সেগুলো করছি, পাশাপাশি কন্টেন্ট যাচ্ছে। এবং তোর মানে শুরুটা তো একদম অন্যরকম ভাবে একদম হয়েছিল। একদম একদম একদম। সেই জার্নিটা কিরকম মানে? মানে আহ, এই ক্যামেরা, লাইট এইসব থেকে আমি মানে নাম শুনলেই পালিয়ে যেতাম। হুম তো কলকাতা আসার রিজন ছিল কলেজ। হুম তো যেখানে আমি আসতে একদমই চাইনি, মানে সবই যা চেয়েছি তার অপোজিটটা হয়েছে। আমার বাবা জোর করে কলকাতা পাঠায়, আমার এখানে পড়ার ইচ্ছে ছিল না। পাঠাবার পর তো হয় না, মানে ছোট ছিলাম তো একটা জিদ ধরেছিলাম যে না, আমি কলকাতায় তখনই ভর্তি হবো যদি তুমি আমাকে ফটোগ্রাফির ক্লাসে ভর্তি করো। মানে এটা আমার জাস্ট একটা বাহানা ছিল যাতে আমাকে ভর্তি না করে। আমার বাবা 2 জায়গায় ভর্তি করে দেয়, আমাকে ইঞ্জিনিয়ারিং এও ভর্তি করিয়ে দেয়, আমাকে হুম ফটোগ্রাফি ক্লাসেও ভর্তি করিয়ে দেয়। তো আমার সোম থেকে শুক্র যেরকম কলেজ তো যেতেই হতো।
আর শনি রবি আমার আবার ক্লাস থাকতো, ফটোগ্রাফির ক্লাস। আর শনি রবি আমার আবার ক্রিকেটেরও, এখানে আমি সেকেন্ড ডিভিশন খেলছিলাম তখন। আচ্ছা। আমি এগুলো আর কোপ আপ করতে পারিনি একসাথে সব। হুম। তো ফটোগ্রাফিটা ওখান থেকে হয়েছে, ক্রিকেট ওখান থেকে বেরিয়ে গেছে, এই কলেজ থেকেও আমি ড্রপ আউট হয়ে গেছি। বাট ওই আর কি, মানে যখন ক্যামেরার হ্যান্ডস অন যখন আমি করলাম, শিখলাম স্যারের কাছ থেকে, সনৎ স্যারের কাছ থেকে, তখন একটু ইন্টারেস্ট আসে আস্তে আস্তে লেন্সেস লাইটের ওপরে। হুম। তো তারপরে প্রায় 1 বছরের কাছাকাছি ফুড ফটোগ্রাফি করি, সুইগি জোম্যাটোর হয়ে, ফুড পান্ডার হয়ে। ওয়েডিং করি অনেক। আহ, ছবি তুলতাম বেসিক্যালি। তারপরে দেখলাম যে ছবিতে একটু টাকা পয়সা কম আসছে, তার একটু ভিডিওটা শিখতে হবে, সেই ইউটিউব দেখে দেখে শেখা। ইউটিউব দেখে দেখে শিখতে শিখতে ওয়েডিং এ ভিডিও করা, কিরণদার ভিডিও করা। কিরণদার ভিডিও করতে গিয়ে অনেক ব্র্যান্ডস এর সাথে আমার কাজ হয়। সেই ব্র্যান্ডস গুলো করতে করতে অনেক রেস্টুরেন্টের কলকাতার আমি শুট করি, এডিট করি। ওয়েডিংটা তো পাশাপাশি চলছিল। কোভিড এর পর এভরিথিং চেঞ্জড, কারণ ওই হয় না, ক্যামেরা তোমার কাছে থাকলে গিয়ার্স একটা টাইমের পরে গিয়ে আপডেট করতে হয়। হুম। আমি সেটা করতে পারিনি টাকা পয়সার কারণে। বাড়ি থেকেও সেই সাপোর্টটা আর করেনি। চাইলেই করতে পারতো, কিন্তু করেনি আর কি। আর লকডাউনের টাইমে তখন মরবো না বাঁচবো সেটাই ঠিক ছিল না, হুম। স্বাভাবিক। তো তারপরে আমার কাছে একটা অফার আসে এই অ্যাক্টিং করার। তো আমি না বলি, যে আমি তো মানে আমি ক্যামেরা দেখলেই পুরো হয় না, মানে পুরো একদম স্টিফ হয়ে যায়, ভাই কি করেই করবো, মানে আমার তখন একটা ব্যাপার ছিল ওরকম। তো তার খুব বিশ্বাস ছিল আমার উপরে যে না, আমি হয়তো পুল অফ করতে পারবো। আমি খুব ধেরিয়েছিলাম কাজটা। কাজটা হয়তো মানুষ দেখেওনি, আমি চাইবো না দেখুক প্লিজ। তো ওই কাজটা করতে গিয়ে একটা টেলিভিশন পাই, তারপরে সেখানে গিয়ে প্রচুর ক্যাচ্চা হয়, মানে এত এত বাজে আমি পাঠ করি ওখানে, আমাকে মোটামুটি তাড়িয়েই দিয়েছিল, ঠিক আছে। তো আমার আবার কনফিডেন্স লুজ হয়ে যায়, আমি আবার ওই দাদাটাকে বলি যে আমাকে সুযোগ দিয়েছিল, যে দাদা দেখো, আমি ক্যামেরার পেছনেই ঠিক আছি, তুমি আমাকে এডিট করতে দাও, আমি 1 রাতে নামিয়ে দেবো, তুমি হুম। আমাকে অ্যাক্টিং করতে বলো না। ও হাল ছাড়েনি, ও লেগে থেকেছে। সেই মানুষটার কেউ না এসডি, যে আমার সব ম্যাক্সিমাম কাজ ডিরেক্ট করেছে বা লিখেছে। তো হ্যাঁ, এরম ভাবেই হতে হতে এখন এখানে বসে আছি আর কি। আমি রিসেন্ট একটা তোর কন্টেন্ট দেখলাম, এবং এই এসডিডি হয়তো ডিরেকশন, হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি বা এই জাতীয় হ্যাঁ। ক্রাইসিস নিয়ে, এবং সেই হুম। সময় যে সময় এত আন্দোলন চলছে একদম। চাকরি প্রার্থীদের। তো এই যে করলি এই কাজটা, এই কাজটা করার আগে কোনো একটা ভয় কাজ করেনি যে কোথাও থেকে না, কোনো কোনো ভয় কাজ সমস্যা করেনি। হতে পারতো? না, কোনো ভয় কাজ করেনি, কারণ এর আগেও আমি অনেক ভিডিওস বানিয়েছি কোনো সোশ্যাল মেসেজ যেটাতে আছে, বা ইস্যু যা যা হয়েছে, সোশ্যাল ইস্যু। হুম। যখন আমাদের আরজি করে কেস হয়েছে, তখন আমি ভিডিও বানিয়েছি, তখন আমার ভিডিও টেক ডাউন করে দেওয়া হয়েছে। একদিনে যেখানে 30-40 লাখ মানুষ দেখেছে সেই ভিডিওটা নেই, গেলে দেখতে পাবে ইনস্টাগ্রামে। হুম। 2 দিন পর সেটা উড়িয়ে দেওয়া হয়েছিল। তো আমার ভয় লাগে না, কারণ আমি এগুলো কোনোদিন করতে চাইনি। আমার মনে হয় ভগবান আমাকে যদি একটা পাওয়ার দিয়েছে, সেটা আমি কোনোদিন মিস ইউজ করবো না, সেটাকে আমি ইউজ করবো যতটা মানুষের জন্য ইউজ করা যায়। ইন ফিউচারও সেই মোটোটাই থাকবে আমার। যত আস্তে আস্তে পাওয়ার বাড়বে, সেটার আরো ভালো ইউসেজ হবে। আমার ভয় কিছু নেই, কি করবে, কি আর করতে পারবে এক্সট্রা? মার খাবো, তার থেকে বেশি তো কিছু না। মা মেরে দেবে, ইটস ওকে। এবং এই সাহসটা নিয়ে তুই এগিয়ে যাচ্ছিস, এবং হ্যাঁ, না না, এরকম ভয় ফয় কিছু কন্টেন্ট। নেই, হ্যাঁ। এগুলো তো কোনোদিন ভাবিনি, এগুলো আমার লাইফে বোনাস। আমি অলওয়েজ তাই ভাবি, যে আমি একটা মেদিনীপুরের ছেলে যে বাঁকুড়ায় বড় হয়েছে, তার লাইফে আলাদা ড্রিমস ছিল যেগুলো সে অ্যাচিভ করতে পারেনি। সে এখন এমন একটা লাইফ লিড করছে যেটা সে কোনোদিন ছোট থেকে ভাবেইনি। তো আমার কাছে যাও আসছে লাইফে সবই বোনাস। আজকে আমি 100 টাকা ইনকাম করলে সেটাও আমার বোনাস, কারণ আমি মনে করি আমি সেটাও কেপেবল ছিলাম না একটা টাইমে 100 টাকা ইনকাম করার মতো। তো লাইফ ইজ ফুল অফ বোনাস আমার জন্য। এই ডেলি একটা করে বোনাস এই পাচ্ছি। এই বোনাস পাওয়া যে লাইফটা, হ্যাঁ, এটাকে তুই কিভাবে দেখিস? মানে এটাকে এনজয় করিস তো না, হ্যাঁ, আফসোস হয় হ্যাঁ। যেগুলো তুই অ্যাচিভ করতে না না, পারিসনি? একটা একটা পয়েন্ট অফ টাইমে আমার খুব আফসোস হতো, কারণ আমার লাইফের থেকে অনেক কিছু অন্য কিছু চাওয়ার ছিল। আমি পাইলট হতে চেয়েছিলাম, আমি সেইভাবে পড়াশোনা করেছি। আমি বললাম না, ক্রিকেটটা আমি ছোট থেকে খুব ভালোবাসতাম, হুম। কিন্তু ক্লাস 12-এর আগে আমি ক্রিকেটটাও ছেড়ে দিয়েছি, যে না, আমাকে এবার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে, যেখানে আমি ন্যাশনাল খেলছিলাম। হুম। তো আমার লাইফে অনেক কিছু এক্সপেকটেশন ছিল, আমি অনেক কিছু বড় কিছু করবো ভেবেছিলাম। বাট বড়ই হচ্ছে, অন্য ভাবে হচ্ছে হয়তো। তো সেই ক্রিকেটের স্বপ্নটা তো কোথাও গিয়ে হ্যাঁ, মানে সেটা আবার রিভাইভ অন্যভাবে, করে হ্যাঁ, গেছে, মানে অন্যভাবে সেটাই আর কি, পূরণ হলো গডস না? প্ল্যান, কিছু যে করার নেই ওটা। সিসিএল এ তুই খেললি, আনএক্সপেক্টেড, মানে আমি কোনোদিন ভাবিনি। এবং আমি হুম, ম্যাচের মানে যেদিন টিম ফ্লাই করবে তার 2 দিন আগে আমাকে সৌরভ দা ফোন করলো, রাহুল দা ফোন করলো, যে তুই ফ্লাই করছিস। আমি বললাম হ্যাঁ, কি করে? কারণ আমি প্র্যাকটিসে ছিলাম, আমাকে ওরা স্টার্টিং, এই সিজনের স্টার্টিং থেকে প্র্যাকটিসে ডাকা হচ্ছিল আমাকে।
হুম। বাট আমি জানতাম যে এই সিজনটা আমি তো খেলতে পারবো না, আমি খেললেও হয়তো তারপরে বা তারপরে, বাট আনএক্সপেক্টেডলি। যাই হোক, এগুলো বোনাস বললাম না এবং লাইফের। তুই মানে ভুল না হলে প্রথম ম্যাচেই বেস্ট বলার হয়েছিস, রাইট? হ্যাঁ, চেন্নাইয়ের সাথে। হুম। ওই আর কি, আনএক্সপেক্টেড ভাবেই ওটাও প্র্যাকটিসটা চলছিল, তার জন্য আমার মনে হয় ভালো পারফরমেন্স হয়েছে। আর টিমের অনেক বেশি ভরসা ছিল আমার উপরে। সৌরভ দা, যিশু দা সবাই খুব সাপোর্ট করেছে ফ্রম ডে ওয়ান, যে না ভালো খেলছে ছেলেটা, ভালো খেলছে ছেলেটা, আর সুযোগ দিয়েছে, সেটাই অনেক বড় কথা। বাকিটা তো ওইখানে মাঠে যা হয়েছে হয়েছে, আমিও জানি না কি করে কি হয়ে গেছে, বাট চেষ্টা করেছি যতটা ভালো করে খেলা যায়। এই বঙ্গাইয়ের তুই এক সময় সিনেমাটোগ্রাফি হুম করতি, হুম হুম। সেই অভিজ্ঞতাটা কেমন? এবং আরেকটা এর সাথে আরেকটা প্রশ্ন আছে। শুনি। ধর আজকে দাঁড়িয়ে তুইও একটা জায়গায় আছিস এবং হুম মুকুল কুমার জানা আজকে প্রচুর মানুষ চেনে, জানে, ঠিক হুম আছে? সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং বঙ্গেও পাশাপাশি হুম একজন কন্টেন্ট ক্রিয়েটার, বড় ছোট ভাবে হয় না। হুম। এই সময় দাঁড়িয়ে যদি মুকুল কুমার জানাকে বঙ্গাই ডাকে, হ্যাঁ। বলে যে তুমি আমার একটা ক্যামেরা করে দাও, হুম। তুই কি করবি সেটা? এমনিতে করবো, কেন করবো না? আমি ট্রাম লাইনে নিজেদের কাছে কি আমি ক্যামেরা ধরি না বা এডিট করি না? আমি তো করি। যেখানে আমার সিন থাকে না সেখানে আমি তো এডি হয়ে যাই, বা আমি ক্যামেরা করে দিচ্ছি, এরকম প্রচুর হয়েছে। আমার ভালো লাগে শুট করতে, এনি ডে। আচ্ছা। আমার খুব ভালো লাগে শুট করতে, আমার ছবি তুলতেও ভালো লাগে। আমার এডিট করে, আমি তো নিজের কন্টেন্ট নিজে এডিট করি, আমার তো এডিটর কেউ নেই। তো আমার এই প্রসেসটাকেই খুব ভালো লাগে। আমার ক্যামেরা জিনিসটাকে আগে যেই ভালোবাসাটা ছিল না, তখন সেটা এসছে। আমার ক্যামেরাটাকে ইটসেলফ খুব ভালো লাগে। তো এটা যদি আমাকে বলে শুট করতে বা শুট না করতেও যদি টিমে থাকতে বলে, যে টিমে থেকে তুই দেখ, রাইটিং ডিপার্টমেন্ট দেখ বা অন্য কিছু দেখ, এবং ওটা দেখতেও রাজি আছি, আমার কোনো প্রবলেম সেটা নেই। যে কেউ হোক, কোনো যে কেউ সমস্যা হোক, নেই। হ্যাঁ। বাট তার ভিশনটা যাতে ক্লিয়ার থাকে, যে কাজটা করছে। হুম। সেটা মানে ম্যান্ডেটারি না যে কিরণদাই হতে হবে, অন্য কেউ থাকলেও আমি হেল্প করে দেবো, সেটা কোনো ব্যাপার না। বুঝতে পেরেছি। মা বাবা বাড়িতে মানে এটাকে কিভাবে নেয় এখন, এই যে তুই কন্টেন্ট আহ ক্রিয়েটার এত? মা তো ফার্স্ট, মানে যখন আমি মানে কোভিডে আর কি, আমি বাড়িতে মানে কি বলবো, আমি তো কলকাতায় থাকতাম, এবার আমি গেছি 3 মাস প্রায় হুম। বাঁকুড়াতে লক হয়ে গেছি ওখানে যাওয়ার পর। এবার যখন আসার চেষ্টা করছি, তখন বাবা বলছে যে না, এই টাইমে কি করেই চলে যেতে পারে। মাও কান্নাকাটি করছে, কিন্তু সেই টাইমে এসে যে আমি অ্যাক্টিংটা চালু করেছিলাম বা কাজ করেছিলাম, তারপর থেকেই সব জিনিসপত্র চেঞ্জ হয়েছে। হুম। তো বাবা কোনোদিন পছন্দ করতো না সেরকম একটা এই জিনিসগুলো। মা একটু সাপোর্ট করতো। মা কোনোদিন বলেনি যে বাবা করিস না। আর আমি খুব এক্সাইটেড হয়ে, মানে কলকাতাতে আমি 6 মাস কাজ করতাম, হুম। ল্যাপটপে আমি সব ডাউনলোড করতাম, দিয়ে আমি বাড়িতে গিয়ে দেখাতাম হুম। যে দেখো এই কাজগুলো করেছি। হুম। এখন তো অনেকটা হয়ে গেছে, কারণ মা এখন কন্টেন্টস দেখে, মাও এখন ইনস্টাগ্রাম ইউজ করে। হুম। বাবার এখন গিয়ে বাবাই স্যাটিসফাইড, না চলো ছেলে কিছু একটা করছে, করতে দিই। মানে আগের বছর অব্দিও সেই ব্যাপারটা ছিল না। সে সময় কি কোথাও গিয়ে বাবার প্রতি একটা মানে রাগ বলবো না, একটা অভিমান কাজ করতো যে বাবা বুঝতে পারছে হ্যাঁ, না, অভিমান তো চাইছে? কাজ করেছে, কারণ আমি বললাম না, লাইফের থেকে অন্য কিছু চেয়েছিলাম। হুম। তো এবারে সেইখানে আমার মা বাবা কেউই পাশে দাঁড়ায়নি সেরকম ভাবে একটা। তো তার জন্য একটা রাগ ছিল, অভিমান ছিল। বাট এখন আর কিছু ফিল হয় না। আমার মনে হয় যে লাইফে সবার কিছু একটা প্ল্যান করেই পাঠায় ভগবান। হয়তো আমার কপালে এটাই লেখা ছিল, তো সেটাই হচ্ছে। মানে এর থেকে বেটারও কিছু হতে পারে ইন ফিউচার। হুম। তো জাস্ট লেগে থাকো যে কাজটা তুমি করছো, দ্যাটস ইট। আগে খুব খারাপ লাগতো, মানে আমার ঝগড়াঝাটিও হয়েছে বাড়িতে এইসব নিয়ে বাবার সাথে, যে কেনই বা তুমি পছন্দ করছো না, কিছু তো করছি, কিছু তো করছি। যাই হোক, এখন আর কিছু বলেন। তোর কি মনে হয় যে মানে বাবা আমাদের কি যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয় যে বাবা আমরা হয়তো ছেলে মেয়েদের ভিশনটা বুঝতে পারে না, না, বা তারপরে ছেলে মেয়েরাও বুঝতে পারে না। আরো আরো একটা বিষয় আছে, কারণ এই ফিল্ডটা এতটা ডিফারেন্ট আজকে। আমি তো একটা গ্রামের ছেলে, সেইখানে এই ফিল্ড নিয়ে কেউ বোঝে না, ট্রাস্ট মি। হুম। হুম। আজকে ইন্টারনেট আসার পর হয়তো তুমি বলতে পারো যে অনেকে সিনেমার বিহাইন্ড দ্য সিন দেখেছে, হুম। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তো জানতাম না কিভাবে সিনেমা শুটিং হয়। হুম। তো এই ফিল্ডটা এতটাই ডিফারেন্ট। আমার মনে হয় বাবার বুঝতে সময় লেগেছে। বাবা এখানে 1 মাস থেকে গেছে, হুম। দেখেছে আমি কি করি, কিভাবে শুট হয়। তো বাবা এগুলো বুঝতো না। মাকে যেমন আমি কাজে রেখেছিলাম, একটা কাজে আমি অ্যাক্টিংও করিয়েছি মাকে দিয়ে। তো হ্যাঁ। মা মোটামুটি প্রসেসটা দেখেছে যে কিভাবে, হাউ ডু উই ওয়ার্ক। মা ডাবিং করেছে, হুম। মা জানতো যে কিভাবে ডাবিং করা হয়। তো মা প্রসেসটাকে না দেখেছে, তার জন্য মা বুঝতে পেরেছে ব্যাপারটা। এবার বাবা যেহেতু চাকরি করে, এখনো বাবা রিটায়ার হয়নি, তো তার জন্য বাবার ব্যাপারটা হচ্ছিল যে কি করছে ভাই, এই ফিল্ড থেকে কিভাবেই টাকা আসছে, মানে প্রসেসটা বুঝতে একটু সময় লেগে গেছে। এটাই ব্যাপার। তো এখন চিল হয়ে গেছে ব্যাপারটা, যে না ঠিক আছে।
করছে করুক। একটা যেটা বিষয় হয় সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, যে কন্টেন্ট ক্রিয়েটাররা ক্রিয়েটারদের ফলোয়ার্স দেখে বা এসব দেখে এখন কাস্টিং হয়, হুম এবং অনেকেই জানে না। হুম। যেটা বিষয় সেটা হচ্ছে, আমি তোকে যদি পার্সোনালি বলি, সেটা হচ্ছে তুই থিয়েটার করে তারপর এসব শুরু করেছিস হ্যাঁ, এবং বেশি তোর দিন একটা করিনি, মোটামুটি একটা। যোগসূত্র আছে। হ্যাঁ। ঠিক আছে, তো এই যে থিয়েটার করে তারপর এখানে এলি, হুম এবং এখন ধর তোকে কেউ যদি কাস্টিং করে, হুম যারা হয়তো অতটাও চেনে না তোকে, হুম তারা জানে না তুই থিয়েটারের হুম সাথে হুম যুক্ত, হুম হুম তারা ধর কখনো এই সব যে প্রশ্ন দেখিস বা এরকম পোস্ট দেখিস যে হুম। ফলোয়ার্স দেখে কেন করা হচ্ছে, আমি জানি না মানে তোর ক্ষেত্রে এটা হয়েছে কিনা, কেউ মানে। আমার ক্ষেত্রে এখনো অবধি সেরকম কোনোদিনই হয়নি। হুম আমি জানি না লোকে কেনই বলে, আর হয়তো হয়, আমি জানি না, আমার সাথে কোনোদিন হয়নি। কারণ আমি অডিশন এমন একটা টাইমে দিয়েছি যখন আমি কন্টেন্ট বানাতাম না, যখন আমাকে অত লোকে চিনতো না। হুম আর এখন ব্যাপারটা হয়ে গেছে, এখন অডিশন সেরম ভাবে একটা দেওয়া হয় না, কারণ কাজও আমি সেরম ভাবে একটা করি না। হুম কাজ করলে নিজেদেরই কাজ করি, আর যখন নিজেদের কাজ করি অডিশন দেওয়ার কথাই আসে না, কারণ যে গল্পটা লেখা হচ্ছে সেটা আমাকে ভেবেই লেখা হয়। আর হুম সেখানে আমি ভুল করি বা ঠিক করি, আমি করবো এই কাজটা। হুম আর যেখানে আমি ক্যারেক্টারে ফিট করি না, সেখানে আমাদের গ্রুপে আরো বাঞ্চ অফ অ্যাক্টরস আছে, হুম তাদেরকে নিয়ে লেখা হয়। হুম তো আমাদের গ্রুপের কাজ ছাড়া বাইরে যখন অডিশন, সেরম ভাবে আমি লাস্ট হয়তো দিয়েছি 1.5 বছর আগে। তো আমার সেখানে ফলোয়ার্স দেখে কোনোদিনই কাস্টিং হয়নি, আমি জানি না কেনই বলে সবাই এটা। আমার তো এখনো অব্দি কোনোদিন এরকম ব্যাপারটা আসেনি যে ভাই তোমার ফলোয়ার্স আছে, চলে আসো, তুমি একটা টুক করে কাজ করে চলে যাও। এটা নেভার। হয়নি। না। এই আর আমার মনে হয় এটা হওয়া উচিত না। হ্যাঁ। একদমই, মানে মানুষের কোয়ালিটির উপরে তাকে কাজ দেওয়া উচিত। কারণ আজকে হতেই পারে যে 7 বছর ধরে থিয়েটার করছে, সে আমার থেকে অনেক বেটার অভিনয় করবে এনি ডে। তুমি ওর সামনে আমাকে দাঁড় করিয়ে দাও, আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু ওই ছেলেটা ডিজার্ভ করে, তো যে ডিজার্ভ করে তাকে দেওয়া উচিত, নাম্বারস দেখে তো দেওয়া আমার মনে হয় না সেটা ঠিক। তুই যেটা বললি যে প্রথম থেকে তোর এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করা বা এই কন্টেন্ট তৈরি করা এসবের প্রতি তোর আগ্রহ ছিল না। হুম। আমাদের রিসার্চ যারা করেছে তারা একজনের নাম মানে সামনে আচ্ছা পেয়েছে, সেটা আচ্ছা হচ্ছে প্রেরণা, আচ্ছা। যার মাধ্যমে তুই এই কন্টেন্টের সাথে হুম হুম যুক্ত হয়েছিস, এবং এক সময় নাকি সে মানে তোকে গাইড করতো হুম প্রপার হুম যে হুম হুম কিভাবে কি করতে হয়। সেই হুম। এক্সপিরিয়েন্সটা তুই একটু বল, মানে প্রেরণার সাথে কাজ করা বা তো এই। প্রেরণার সাথে আমার আলাপটা আমি বলি, প্রেরণার হুম সাথে আমার আলাপটা থিয়েটার করতে গিয়ে। হুম এবারে কিভাবে আলাপ, অর্ণবর থ্রুতে, কারণ হুম অর্ণবর ফ্রেন্ড হচ্ছে প্রেরণা, হুম অর্ণবর ফ্রেন্ড হচ্ছি আমি, তো কমন ফ্রেন্ড বেসিক্যালি, থিয়েটারে আলাপ। হুম তো তখন না আমি কাজ করতাম না প্রেরণা কাজ করতো, প্রেরণা তখন মেহেন্দি পড়াতো বেসিক্যালি, তো আমরা হুম থিয়েটার যেতাম। আমি 6-7 মাসের মতন করেছিলাম, ও ওরকমই একটা করেছিল, তো আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়। হুম তো ইনস্টাগ্রামে তার জাস্ট ওই 2019-এ মনে হয় রিল তখন লঞ্চ করেছিল হুম হালকা করে। তো আমরা ওরম ভাবে কোনোদিন প্ল্যান করিনি, পুজোর একটা গার্নিয়ারের ক্যাম্পেইন করতে গেছিলাম দুজনে আমরা, তো সেই দিন আমরা দুটো ভিডিও বানিয়েছিলাম, সেই দুটো ভিডিও ভাইরাল হয়েছিল ওই টাইমে। হুম তখন ওরম ভাবে মানুষজন চিনতো না, তখন ওই আমার শর্ট ফিল্মটা জাস্ট ভাইরাল হয়েছে সেই হুম বেসিসে, যা আর কি চিনতো মানুষজন। হুম তো তারপরে দেখলাম যে না ভাই, হচ্ছে মনে হচ্ছে কিছু একটা। হুম তারপর আবার 6-7 মাস ব্রেক, হুম প্রেরণার ভিডিও মোটামুটি ভাইরাল হয়ে গেছে, যা দেখলাম প্রেরণার ফলোয়ার্স টলোয়ার্স বাড়ছে। আমরাও ভিডিও বানিয়েছি, এমন না যে বানাইনি। তার মাঝখানে আমি চেন্নাই যাই, যেটা আমার কাল হয়ে গেছিল। তো চেন্নাই গিয়ে আমি একটা অ্যাক্টিং এর ওয়ার্কশপ করে আসি 3-4 মাস, আচ্ছা। রাজীব মেনন স্যারের কাছে। ওখান থেকে আসার পর দেখছি আর কোনো কাজ নেই, হুম একটাও কাজ পাচ্ছি না। ফুল ডিপ্রেশনে চলে যাই, যে ভাই কি হলো, মাসে 10,000 টাকাও ইনকাম হচ্ছে না, ভাই কি কি করে ফেললাম এরকম। হুম অ্যাক্টিং শিখে যে কাজ পাচ্ছি না, তো না শিখে কাজ পাচ্ছিলাম বেটার ছিল। হুম তখন প্রেরণা আমাকে বললো, তুই তো এটা করতে পারিস, তুই তো ভিডিও এডিট করতে পারিস, তুই তো লিখতে পারিস, তুই রিলটা কেন বানাচ্ছিস না, এখান থেকে তো একটা ইনকাম সোর্স জেনারেট হতে পারে। তো প্রচুর বুঝিয়েছে, মানে রাত্রেবেলা ফোন করে করে বুঝিয়েছে যে ভাই তুই কর কর কর। নিজে স্ক্রিপ্ট লিখে পাঠাতো, কারণ আমার ইচ্ছেই করতো না কিছু। তো ওই আর কি, ওই টাইমটা খুব সাপোর্ট করেছে আমাকে। মানে হয় না একটা ইনিশিয়েটিভ নিয়ে, যে মুকুল তুই করতে পারবি, এটা তুই পারবি, তুই কর কর কর, ভিউজ আসছে না তাও করে গেছি করে গেছি। অ্যান্ড আফটার দ্যাট একটা পয়েন্ট অফ টাইমে এসে ভিউজও আসে, ওর সাথেও ভিডিও গুলো ভাইরাল হয়। তো ওই সে- টাইমে খুব হেল্প করেছে। সেই প্রেরণার সাথে হুম আমি তো ইনস্টাগ্রাম হুম ঘেটে দেখলাম যে হুম। লাস্ট তোর কন্টেন্ট হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ, মানে হ্যাঁ হ্যাঁ আপলোডেড। হ্যাঁ হ্যাঁ তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তিন হ্যাঁ মাস কোনো কন্টেন্ট নেই। হ্যাঁ। এটা কারণ কি, মানে বন্ধুত্ব না না রয়েছে না, বা? বন্ধুত্ব আছে, সেটা কারণ হচ্ছে এটাই, কারণ আমি বললাম না একটা জিনিস থেকে আমি খুব বোর হয়ে যাই তাড়াতাড়ি। হুম আমি ওই ওরম ধরনের কন্টেন্ট যেগুলো আমি বানাতাম, সেগুলোতে হুম আমি হয় না নিজের থেকেই একটা
ওই ভেতর থেকে একটা কল আসছে না যে না ভাই বানা। হুম তো আমার এবারে মনে হয়েছে আমার একটু কোয়ান্টিটির উপরে না গিয়ে কোয়ালিটিতে যাই। যেরকম আমি পরীক্ষার রিলটা তুমি আমাকে হুম বললে, হুম আমি চেষ্টা করছি ওরম কিছু রিল হুম মাসে, হুম একটা মাসে 3 থেকে 4টে একটু ওরম ধরনের প্যাটার্নের রিল, যেটা বেসিক্যালি রিল বলবো না, রিল ফিল্ম বেসিক্যালি, ছোট। হুম। তো এই আর কি, মানে ছোট ছোট রিল ফিল্ম গুলো চেষ্টা করছি যতটা বানানো যায়, সেটাতে একটা সোশ্যাল মেসেজ রেখে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, হুম যাতে কন্টেন্টটারও ইটসেলফ একটা মানে থাকে, একটা ভ্যালু থাকে, একটা ভোট থাকে। তো আগে যেগুলো বানাচ্ছিলাম সেইখান থেকে আমি বোর হয়ে গিয়ে, আর আমার মনে হলো যে কেউ তো বানাচ্ছে না, কেউ তো বলছে না, কাউকে তো বলা উচিত। সেই জায়গাতে দাঁড়িয়ে এসডি বা আদিত্যদাকে আমি বললাম যে দেখো আমি এরকম কিছু প্ল্যান করছি, তো আমার লাগবে তোমাদেরকে, তুমি কি পারবে হেল্প করতে? যেহেতু এই ফিল্ডে এসডি ইজ দি মাস্টার বলা যেতে পারে, ও জানে। তো ও বলেছে হ্যাঁ, কেন করা যেতে পারে না। তো এরকম কিছু নস্টালজিয়া আমি তুলে ধরতে চাই আমাদের, যেগুলো হারিয়ে যাচ্ছে আমার মনে হয়। আহ কিছু ইস্যু যেগুলো চলছে এই টাইমে, সেগুলো নিয়ে যদি বানাতে পারি, সেটাতে যদি মানুষের একটু হলেও হেল্প হয়, বা সবাই যেরকম, আমার মনে হলো যে পরীক্ষা নিয়ে সেরকম ভাবে কেউ একটা কথা বলছিল না, বাট আমি যখন কমেন্ট সেকশন চেক করলাম তো তখন সবাই খুব হ্যাপি হয়েছে যে কেউ তো মুখ খুলেছে। হুম। তো ওই জিনিসটাই আমার ভালো লেগেছে। আমি এরকম প্যাটার্নেরই কন্টেন্ট বানাতে চাই। ফানি তো করি মাঝে মাঝে, ছাড়তেই থাকি মাঝে মাঝে, বাট যতটা কম করা যায় আর কি আমি চেষ্টা করছি। তাই ওই সিসিএল এর টাইম থেকে, মানে ফেব্রুয়ারি, তুমি যে টাইমটা বললে আমি হুম। তোমাকে বলেও দিচ্ছি, ফেব্রুয়ারি থেকে টিল নাও আমার কন্টেন্ট তুমি দেখে নাও, হার্ডলি হয়তো 100খানাও কন্টেন্ট পোস্ট করিনি আমি, যেখানে আমি হ্যাঁ, ডেলি পোস্ট করতাম। এবং সেই কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট, জানি না ওটা কন্টেন্ট কিনা, কি শুনি। সবাই কিন্তু বলছে, মানে সবাই এখনো কনফিউজ সেটা রিল লাইফ না রিয়েল লাইফ। মানে আমি তোকে শুভেচ্ছা কি জানাবো। জানাতে পারো, আমি নিজেও খুব কনফিউজ, কারণ আমি নিজেই এখনো জানি না ক্লিয়ার ভাবে। ওটা সবাই বলছে যে তুই এবং আরেকজন যাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, যে বিয়ের পোস্ট গুলো না আসছে। সেটা তো আমার গার্লফ্রেন্ড, তার হ্যাঁ, নাম নিতে আমার কোনো আচ্ছা, দ্বিধাবোধ নেই, সে আমার মৌটুসী গার্লফ্রেন্ড, মৌটুসী, ইয়েস। সর্দার, হ্যাঁ, হ্যাঁ। তো তোদের কি সত্যি বিয়ে হয়েছে? এটা হচ্ছে সবচেয়ে সেটা বড় তো প্রশ্ন। আমি নিজেও কনফিউজ বেসিক্যালি, দেখা যাক কি হয়। দর্শকদের কি বলবি, তোদের সত্যি বিয়ে হয়েছে? কিছু তো হয়েছে, এবারে দেখি কি হয়েছে। এখনো আমি তো সবকিছুই পোস্ট করেছি, সবাই তো দেখেছে না, মোটামুটি। এটাতে কিন্তু তোর যারা অনেক হুম ভক্তরা রয়েছে, হুম মহিলা ভক্তরা, হুম। তারা কিন্তু খুব দুঃখ পেয়েছে, এক না না, নম্বর কেউ কথা। দুঃখ না না, পায়নি, দুঃখ আমি কমেন্ট পেয়েছে। বক্সে কোনো খারাপ জিনিস দেখতে আরে পাইনি খারাপ জিনিস মোটামুটি। তোকে কেন বলবে? এবং আরো একটা, আরো একজনের যারা হ্যাঁ ভক্ত, হ্যাঁ ঠিক আছে, ধর তোর পাশে আরেকজনকে খুব ভালো লাগতো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আহ তারাও কিন্তু দুঃখ পেয়েছে। না না, এরকম কোনো ব্যাপার নেই আমার মনে হয়। মানুষের একটা পার্সোনাল লাইফ থাকবে নাকি? আমি এখনো কিছু, আমি নিজেও ঠিক করে জানি না যে কি হয়েছে, তো দেখি কি হয়। আর তাদেরকে এটাই বলবি যে তাদেরকেও অপেক্ষা করতে হবে, রাইট? হ্যাঁ, আমিও অপেক্ষা করছি, তোমরাও একটু করো, আর কি করবো। আচ্ছা, তুই একটা কথা বল, সেটা বলো। হচ্ছে তুই তো এই কন্টেন্ট ক্রিয়েট করছিস, হুম হুম এবং তোদের মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয় আমার মনে হয়, হুম যেটা ধর বড় বড় এখন যেটা হয় যে একটা সিনেমা রিলিজ করলে পরপর 5টা সিনেমা একদিনে রিলিজ করলে এক একটা টিম আরেকটা টিমের সাথে একটা ঝামেলা তৈরি হয়। কিন্তু আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে দেখছি, 1 বছর বা 1.5 বছর ধরে, যে হুম তোরা যারা যারা এখন বাংলা ক্রিয়েটার রয়েছিস, তুই হুম বল, সৈকত বল, প্রেরণা বল, হুম সবাই কিন্তু একসাথে কন্টেন্ট ক্রিয়েট করছিস, হুম ঠিক আছে, একসাথে হয়তো তুই ওর কোনো কন্টেন্টে কাজ করছিস, ও হুম তোর কোনো কন্টেন্টে কাজ হুম। করছে। এই যে তোরা একসাথে মুষ্টিবদ্ধভাবে কাজটা করছিস, এই এইটা কিভাবে পাস, এই পজিটিভ শক্তিটা কিভাবে পাস? আহ, আমি এখন সেরকম ভাবে একটা করা হচ্ছে না, লাস্ট 3 মাস ধরে আমি সেরকম ভাবে ওদের সাথে একটা ভিডিও বানাতে পারছি না, ওরা বানাচ্ছে। হুম কারণ যেহেতু আমার মনে হয়েছে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে যে আমি যেটা ভাবছি বা আমি যেটা চাইছি, সে মানে ততদিন আমি বানিয়েছি যতদিন আমার ওয়েভলেন্থটা ওদের সাথে বা ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করেছে। তো ওরা কিছু আলাদা সেটস অফ কন্টেন্ট বানাতে চাই, আর আমি কিছু আলাদা বানাতে চাই, সেই দিন থেকে আই স্টেপড আউট। আমি মনে হলো যে না, নিজে একটু বানাই, নিজের মতন করে, মানে একটু টাইম নিই। আমার মনে হচ্ছে খুব হুড়োহুড়ি করে কন্টেন্ট বানিয়ে ফেলছি আমি, 5 দিন পোস্ট যাবে না, যাবে না, কোনো ব্যাপার না, দুটো ব্র্যান্ড কম আসবে হয়তো, বাট ইটস ফাইন। আমার মনে হয় যে কন্টেন্টের প্রতি অনেস্ট থাকা উচিত। বাট যেই টাইমে আমি ওদের সাথে বানাচ্ছিলাম সেটা ওয়াজ ভেরি ফান, মানে আমাদের সাথে যা ঘটছে আমরা সেটাই দেখাচ্ছিলাম ওই পয়েন্ট অফ টাইমে। বাট ওটা একটা টাইমে করতে 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 না পুরো মনোটোনাস হয়ে গিয়ে এখন তারাও ভালো করছে, তারাও একটু অন্য ভাবে পোট্রে করার চেষ্টা করছে ইমোশন গুলোকে বা কন্টেন্ট গুলোকে।
আর আমি এখন একটু আলাদা থিঙ্কিং আছি, যদি কিছু আলাদা বানাতে পারি। তুই এটা বললি যে যা যা ঘটছে তাই তাই সেই সময় করেছিস। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের তোর, গ্রুপের হ্যাঁ, মধ্যেই। তোর একটা রিলস দেখেছি। কি রিলস শুনি? তোর মনে হয় কি, আমি পরে বলবো সেটা, তোর মনে আচ্ছা, হয় যে একটা সরি বলে সম্পর্ক বাঁচানো যায়? কার সাথে বানিয়েছিলাম? যার সাথেই বানা, তোর এটা মনে হয় কি এই যেটা বললাম, একটা সরি বলে একটা সম্পর্ক বাঁচিয়ে নেওয়া যায়? হ্যাঁ একদমই, এনি ডে, হুম? এনি ডে, এনি ডে বাঁচানো যায় আমার মনে হয়। সেটা বন্ধুত্ব হোক বা যে এক কোনো ক্ষেত্রে। বন্ধুত্বে তো সরি পুরো মানে মুখে লাগিয়ে রাখো অলওয়েজ, যদি কিছু হয় আগে সরি বলে দাও, টিকে যাবে তাহলে জিনিসটা। তো অনেকে ভাবছে এখন হ্যাঁ। তুই এই সৈকত হোক, হুম প্রেরণা হুম হোক, এদের সাথে কন্টেন্ট করছিস না। হুম। হতেই পারে অনেকে ভাবতে পারে যে এই বন্ধুত্বের মধ্যে একটা গ্যাপ না না তৈরি না না হয়েছে, না, এরকম এটা কিছু। এটা কোনোদিনই হবে না। এটা নেই, এবার কাজ অনেক পরে এসছে, বন্ধুত্ব অনেক আগে ছিল। সৈকত আমার অনেক আগের থেকে বন্ধু, প্রেরণা আমার অনেক আগের থেকে বন্ধু, যখন কাজ করতাম না, তাহলে কাজ কেন মাঝখানে আসবে? যদি কখনো গ্যাপ তৈরিও হয়, একটা সরি বলে এদের সাথে আবার মিটিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, বাট সেরম কোনোদিন এও আসেনি, মানে সেরম কোনো যে একটা পয়েন্ট এসছে যেখানে সরি বলতে হবে, মানে সেরম পয়েন্ট আসেইনি আমাদের মাঝখানে। আচ্ছা। ইটস জাস্ট দ্যাট আমার মনে হয়েছে যে আমি কিছু আলাদা ভাবছি, ওরা কিছু আলাদা ভাবছে, দ্যাটস ইট। এই মুহূর্তে এটা মনে হচ্ছে। এই মুহূর্তে এটাই, মানে এটা ছাড়া মানে ভিডিও আমি সেরকম ভাবে একটা বানাই না। আমি এখন একটু নিজের পার্সোনাল লাইফেও একটু টাইম দেওয়ার চেষ্টা করি, একটু ব্যালেন্স করা শিখছি লাইফে, যে এই দিকটাও লাগবে। আমার মাঝখানে একটু 2 ঘন্টা বার করে ক্রিকেটও খেলতে যেতে হবে, তো হুম। ক্রিকেটটাকেও এখন ইনকর্পোরেট করেছি স্কেডিউলে। কারণ আমার মানে মেন্টাল হেলথ ব্যালেন্স থাকছে। আমার মনে হয় যে না, আমি সারাদিন কাজ করছি, সারাদিন থাকছি, সারাদিন এর কথা শুনছি, ওর কথা শুনছি, একটু নিজের জন্য কি ক্রিকেট খেলি। তো এই ব্যালেন্সটা আস্তে আস্তে শিখছি। তাই হয়তো আমার মনে হয় যে মানে ওদের ফ্রিকোয়েন্সি আর আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না একটা টাইমে গিয়ে, কন্টেন্টের জন্য, লাইফস্টাইলের জন্য না কিন্তু। প্রেরণা এখন রুমমেট নেই তোরা? না না না, সেটা অনেক, প্রায় 1 বছর হয়ে গেছে। আচ্ছা। 1 বছর হয়ে গেছে। আচ্ছা। তোর আরেকটা রিল দেখেছি। আচ্ছা। সেটা হচ্ছে আহ, দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, হুম তারপর আবার দুজন এক্স হুম। পুরোনো জায়গাগুলো ঘুরে দেখছে প্রেরণার সাথে। আহ, কোন একটা ব্রিজ ফ্রিজ ছিল, হ্যাঁ, রবীন্দ্র ইয়েস সরোবর, ইয়েস, ওটা লেক। প্রেরণার কন্টেন্ট বেসিক্যালি। ওটাতে হ্যাঁ। আমাকে ও সুযোগ দিয়েছিল অভিনয় করার, তো আমি করেছিলাম ওটা। হুম। প্রেরণা খুব ভালোভাবে, মানে প্রেরণা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে পোট্রে করতে পারে। তো আমি এতটা ভালো করে গুছিয়ে বলতে পারি না গল্পটা, এই ব্রেকআপের গল্প। আমি ওই জোনেই যেতে চাই না। আমার মনে হয় সারাদিন খুব হ্যাপি থাকা উচিত সবার। তো বাজে জিনিস মনে করে কোনোদিন তুই, ডিপ্রেসড হয়েও না। তোর একটা ইন্টারভিউতে আমি দেখেছি তুই অনেকগুলো প্রেম করেছিস, হ্যাঁ, আমি বলেছিস প্রচুর প্রেম অনেকগুলো প্রেম করেছি। করেছিস। এসব এ- নিয়ে বলতে আমার না কোনো না, এ নেই। এবার এবার বল তুই হ্যাঁ যে এই এতজনের মধ্যে হ্যাঁ। যদি ওই রিলটা যে বানিয়েছিস ওটা যদি বাস্তব জীবনে অ্যাপ্লাই হয়, হুম। তুই তার মধ্যে বেস্ট কাকে বেছে নিবি? আর সত্যি কি এটা, মানে তুই তোর এক্স জীবনে। কোনোদিন বেস্ট হতে পারে না দাদা। এক্স কোনোদিন বেস্ট হতে পারে না। এক্স এক্স হয়। আচ্ছা, তাদের মধ্যে যদি একজনকে নিয়ে তুই পুরোনো জায়গাগুলোতে, এটা কি রিয়েল লাইফে হতে পারে তোর জীবনে? অসম্ভব, আমি হবে তো না। পারবোই না, আমি ওরকম ছেলেই না। তুমি আমাকে দেখতে পাবে না আমি এক্সে কোনোদিন ফেস করেছি, নেভার। আমি কি করে জানবো কে তোর? আমি পারবোই না, হবে না আমার দ্বারা। আমি আমি মানে ওই যে গেল, ওই যে চলে গেল বাস। হুম। তারপরে এমন টাইমে দেখা হোক যখন আমি চিনতে পারবো না। আমি একদম এইগুলো হ্যান্ডেল করতে পারি সে না। যখন থাকে তখন তো হুম। খারাপের সাথে সাথে কিছু ভালো, ভালো থাকে, ভালো থাকুক, থেকে যাক মাথার ভেতরে, কোনো ব্যাপার না। সেই ভালোগুলো থেকে যাবে। এক্স এক্স হয়, এক্স কোনোদিন আর কিছু হতে পারে না আমার বর্তমান জন্য। সময়ে বর্তমানকে নিয়ে তুই হ্যাপি থাকতে চাস। একদম একদম একদম, আর বর্তমানের সাথেই আমি থাকতে চাই। মানে আজকে গিয়ে আমার মনে হয় যে এতগুলো প্রেম করার পর এই প্রেমটাতে গিয়ে আমার মনে হয়েছে যে না ভাই, প্রেমে সত্যি মানসিক শান্তি আছে। তার মানে সত্যি হয়তো আমি রিলেশনশিপটাতে খুব হ্যাপি আছি। এর আগে প্রচুর রিলেশনশিপে থেকেছি আমি, 11-12খানা রিলেশনশিপে তো থেকেইছি। হুম। মানে আমি খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যাই হয়তো। এরপর যদি আবার পড়ে যাস? এরপর একে আর হারাতে চাই না। আর এরও সেম, মানে একটা ওই ওর সাইড থেকে একটা সেম অরা আছে যে না ভাই, কিছু হয়ে যাক, উই হ্যাভ টু ফিক্স ইট। যেটা আমার মনে হয় বাকি কারোর মধ্যে ছিল না। আমার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে কিছুও হয়ে যাক, লেটস ফিক্স দিস। সব মেয়ে ছেলের তো এটা থাকে না, এর মধ্যে আছে। তাই হয়তো আমার মনে হয় যে ব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। মৌটুসির সাথে কিভাবে পরিচয় তোর? আমার একটা কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে পরিচয় ওর আচ্ছা। সাথে। তো প্রথমত একদমই ভাওটাও পাইনি। এমন একটা টাইমে ওর সাথে আমার দেখা হয়েছিল যখন আমার মানে কিছুও ভালো চলছিল না, পার্সোনাল লাইফ না কাজের দিক দিয়ে কিচ্ছু না। আর আমার মনে হয় ও আমার জন্য খুব
লাক নিয়ে এসছে একটা, মানে ওর সাথে থাকার পর লাইফে অনেকটা হিউজ চেঞ্জ এসছে, হিউজ প্রচুর চেঞ্জেস এসছে আমার মধ্যে, নিজের মধ্যে। যে জিনিসগুলো আমার মনে হয় ভালো, অনেক বদ অভ্যেস ছিল যেগুলো কাটিয়ে ফেলতে পেরেছে লাস্ট 1 বছরের মধ্যে। শি ইজ ভেরি গুড, শি ইজ প্রিটি, আমার খুব ভালো লাগে যে না, গাইড করতে পারে। হয়তো সব দিক দিয়ে গাইড করতে পারবে না, বাট যে জিনিসগুলো খুব দরকার, যে জিনিসগুলো হয়তো আমি তো অনেক ছোট থেকে বাড়ির বাইরে, যে জিনিসগুলো আমি মিস আউট করেছি সেগুলো আমাকে মোটামুটি ও গাইড করে দিতে পারে, যেটা আমি বাকি কারোর মধ্যে আর পাইনি, তাই আমি ওর সাথে আছি। যে সময়টা তোর খারাপ যাচ্ছিল, হম হম হম। ডিপ্রেশনের মধ্যে যাচ্ছিলি, সেই সময় বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল কি? বন্ধুরা পাশে ছিল, কিন্তু কি বলতো দাদা, আমার মনে হয় যে মানুষের মানে বন্ধুরা তো অবভিয়াসলি লাইফে খুব ইম্পর্টেন্ট, বাট মানুষের যখন খারাপ সময় চলে না, হুম তখন যদি 10টা বন্ধুও তোমার পাশে এসে দাঁড়ায়, তোমার কম মনে হবে। হুম মনে হবে আরো যদি দুজন থাকতো। কারণ তুমি তো তোমার মনের ভেতরে যা চলছে তুমি সবটাই শেয়ার করতে চাও, সব হুম বলতে চাও। সবার তো সবসময় সময় হয় না, তাদেরও কাজ আছে, তারাও বড় হয়েছে, তারা তো ছোট নেই। হুম তো এই হচ্ছে ব্যাপার, আমি সেরকম ভাবে কাউকে বদারও করতাম না। আমি নিজের মধ্যে যতটা রাখার মানে রাখতে পারতাম আমি চেষ্টা করতাম নিজের মধ্যেই রাখি। হুম এবার সেইখানে কিছু কিছু বন্ধু বান্ধব খুব সাপোর্ট করেছে। হুম যতটুকু কাজ আমাকে খুব হেল্প করে একটু রিকভার করার জন্য। তো টুকটাক যা কাজ হয়েছে তাতে আমি রিকভার হয়েছি। বাট আমি চেষ্টা করি কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকার ইমোশনালি, তাতে কষ্ট কম হয়, মানে নিজের মধ্যে ব্যাপারটা ডিল হয়ে যায়। এবং এই সময় দাঁড়িয়ে একটা দেখা যায়, যেটা সেটা হচ্ছে ধর, আমরা তো মানে তুই বল বা তোর যে এখন বর্তমানে হুম প্রেমিকা বা গার্লফ্রেন্ড যে রয়েছে, হুম তারা দুজনেই তোরা গ্ল্যামার ওয়ার্ল্ড, হুম ঠিক আছে? হুম এখন এটা খুব দেখা যায়, সেটা সিরিয়াল হোক সিনেমা হুম হোক, বেসিক্যালি গ্ল্যামার গ্ল্যামার ওয়ার্ল্ডের যারা রয়েছে তাদের কি হয় যে, এবং সাধারণ মানুষের মধ্যেও এটা হয় যে সম্পর্ক খুব বেশি দিন আর ওয়ার্ক করে না। একটা কিছু হলো মানে ওই দল পরিবর্তনের মতো, রাজনৈতিক দল পরিবর্তনের মতন, যে আমি এই দলে থেকে কাজ করতে পারছি না তাই দল চেঞ্জ করে নিলাম। তো ওরকমই যে আমি এই ঘরে থেকে ভালো করে সংসারটা করতে পারছি না তাই চেঞ্জ করে নিলাম। এই সমস্যাটা কেন হয়, মানে তোর কি ধারণা? আমার আমার মনে হয় যে এখন মানুষের কাছে না খুব মোবিলিটি ব্যাপারটা চলে এসেছে, আর মানুষের কাছে না খুব বেশি অপশনস। তুমি আজকে বিরিয়ানির 1000টা অপশনস পেয়ে যাবে, হুম তুমি আজকে সোডা ওয়াটারের 1000টা অপশনস পেয়ে যাবে, হুম তুমি আজকে একটা বারে গেলে তোমার মদের 1000খানা অপশনস তুমি পেয়ে যাবে। হুম তো লাইফ ইজ ফুল অফ অপশনস, আর এখন না মানুষ না একটু অ্যাডজাস্ট করতে চায় না। মানুষ এখন খুব কমফোর্টেবল হয়ে গেছে লাইফে, আমার মনে হয়। আজকে মানুষ ব্লিঙ্কিট করে নেয় সবজি, হুম আমার বাবা কোনোদিন তো করতো না, হুম কারণ সেই অপশনটাই ছিল না মানুষের কাছে। আমি নিজেই করি, আমি এবার হুম এত বড় করে কেনই বলছি আমি জানি না। ল্যাদ ল্যাদ চলে এসছে মানুষের জীবনে। তো লাইফস্টাইল চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসগুলো এসেছে, মানুষ এখন খুব ফিউরিয়াস হয়ে গেছে। মানুষ আর আগের মতন সেই পিসফুলি ভাবে না জিনিসপত্র, যে তারপরে তাকে কিভাবে ডিল করতে হবে। আজকে একটা মানুষ চলে গেল, আজকে হিট অফ দ্য মোমেন্ট আমার মনে হলো যে আমি ছেড়ে দিয়ে চলে যাব, আজকে আমি ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর আমি আবার আরেকজনকে পেয়ে গেলাম, তার সাথে দুদিন থাকার পর আমার মনে হবে না আগেরটাই ভালো ছিল। এটা খুব হচ্ছে। আর তখন কিন্তু সে ফিরে আসবে না, তখন কিন্তু সে ফিরে আসবে না। তো এগুলো আমার মনে হয় যে রিলেশনশিপে ব্যাপারটা অলওয়েজ হচ্ছে যে তুমি একটা স্পেস দাও ওকে, ঠিক আছে? সব সময় ইটস নট ম্যান্ডেটরি যে 50-50 থাকবে, কখনো 80 থাকবে, 20 থাকবে, কখনো 70 থাকবে, 30 থাকবে, কখনো 10 থাকবে, 90 থাকবে। তো এই অ্যাডজাস্টমেন্টটা তোমাকে রাখতে হবে। এই লোকে অ্যাডজাস্ট করতে চায় না দাদা, তাই ভেঙে যায়, আর কিচ্ছু ব্যাপার না। আর বাকি তো কিছু জনের দোষ থাকে, তো সেটা ইউ কান্ট হুম হেল্প। আচ্ছা, আহ, যেটা কিছুদিন আগেই হুম আমাদের ইন্ডিয়ারই বোধহয় একজন কন্টেন্ট ক্রিয়েটার সুসাইড করে নিয়েছে, তার কারণ হচ্ছে তার ফলোয়ার কমে গেছে। এরকম একটা কিছু ঘটেছিল যে ফলোয়ার কমে আমি যাওয়ার কারণে শুনি, এরকম আমি হয়েছে। তো এই দেখিনি যে যাই। ডিপ্রেশন ধর আসে আমাদের লাইফে, হুম ঠিক আছে, হুম ধর কখনো ফলোয়ার কমে যাচ্ছে বা ভিউ কমে যাচ্ছে হুম। ভিডিওতে, একটা তো ছোট একটা এফেক্ট পড়েই। এগুলো তুই কিভাবে কাটিয়ে উঠিস, বা তোর জীবনে যদি হয়ে থাকে এগুলো কিভাবে কাটিয়ে উঠিস? আমার ভিউজ লাইকস নিয়ে কোনোদিনই আমার সেরকম একটা নেই। আমি হুম তখন বললাম না, এগুলো আমার লাইফে বোনাস। তো এগুলো আমার লাইফ থেকে যদি কোনোদিন চলে যাও, আমার লাইফটা কোনোদিন এগুলো ছাড়া যে ইনকমপ্লিট এরকম ব্যাপার না, আমার লাইফে অনেক কিছু আছে করার জন্য। হুম তো আমার জন্য লাইক ফলোয়ার্স আজকে হতে পারে ইনস্টাগ্রাম আজ আছে কাল নেই, আমি জানি এখান থেকে আমার টাকা আসে,
এখান থেকে মানুষ আমাকে চিনছে। হতেই পারে কালকে নাই থাকতে পারে ইনস্টাগ্রাম, জাস্ট আ মোবাইল অ্যাপ। কি আছে, আজকেই আছে কালকেই নাই থাকতে পারে। এর আগেও এরকম তুমি অনেক অ্যাপ দেখেছো। তো আমার মনে হয় ঠিক আছে, মানে হচ্ছে হচ্ছে হতে দাও, মানুষের কাছে যাচ্ছে, বাট এটাকে এটাকে লাইফ বানিয়ে নিও না। এটাকে যদি আমি লাইফ বানিয়ে নিই, আমার লাইফ আর কিচ্ছু থাকবে না। এইটা আমি কোনোদিন করবো না। আমি এবং চেষ্টা করি যাতে আমি, তুমি বিশ্বাস করবে না, তোমার মোবাইলে স্ক্রিন টাইম দেখে নাও। আমি তো মানে আমার পুরোটাই সোশ্যাল মিডিয়াতে, তো আমি সারাদিন হয়তো ফোন ঘাঁটি, কিন্তু আমি সারাদিন ফোন ঘাঁটি না। আমি যেদিন শুট করি সেই দিন আমার হয়তো একটু ফোনের ইউসেজ হয় বেশি। আমি একটু মাঝে মাঝে একটু গেম খেলি। আর নাহলে আমি হয়তো ইউটিউবে ভিডিওস দেখি। ভিডিওস মানে সেগুলো গিল্টি প্লেজারের ভিডিও হতে পারে, আমি ভুলভাল ভ্লগস দেখি খাওয়ার সময় এটা। আর নাহলে শার্ক ট্যাঙ্ক দেখতে খুব ভালো লাগে। এছাড়া কিন্তু আমার মোবাইলটা কোনো ইউজ নেই। আমি শুধু পোস্ট করে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাই। আমি কমেন্টের রিপ্লাই যখন দেওয়ার ইচ্ছা হয় মাঝে মাঝে গিয়ে আমি রিপ্লাই দিয়ে দিই। তো এটাকে কোনোদিন আমি আমার লাইফ বানাবো না। এটাকে আমি লাইফ বানালে হয়ে গেল শেষ। হয়তো তুই আপলোড পোস্ট করে দিলি, করে দিয়ে দ্যাটস ইট। বেরিয়ে গেলি, এবার সেই পোস্টটা যারা দেখছে তারা তো সারাদিন বসে দেখছে, তারা বাথরুমে যাচ্ছে তারা সারাদিন দেখছে, তারা সারাদিন ঘুমিয়ে দেখছে। না, আমি রিল স্ক্রোল হয়তো 3 দিনে একবার করি 5 মিনিটের জন্য। আমি রিলসও স্ক্রোল করি না, কারণ ওই হ্যাবিটটাই না খুব বাজে। ওটা একটা নেশা। তুমি একবার যদি লুপে ঢোকো না, তুমি এটা করলে তো বাস তুমি ঢুকে গেলে, তুমি 1 ঘন্টা কিন্তু লক। বাথরুমে আমি দেখেছি মানুষজন যখন রিল ঘাটে, যে হয়তো আধ ঘন্টা নেয়, সে কিন্তু 1.5 ঘন্টা পর আসবে। কারণ সে করতে থাকবে এটা। এইটা একটা যদি চলে আসে না তোমার মধ্যে, এটা একটা অভ্যেস হয়ে যাবে। এটা আমি কোনোদিন পারবো না। আমি রিলস ঘাঁটিই না ওই জন্য। আমার যদি কারোর রিল দেখার ইচ্ছে হয়, আমি যাই, নাম লিখি, তার ফিডে যাই, ওই সিলেক্টিভলি ওই রিলটা গিয়ে দেখি, তারপরে এক্সিট করে বেরিয়ে যাই। এই হ্যাবিটটাই খুব খারাপ। এটা এটা খুব ভালো লাগলো যে একজন কন্টেন্ট ক্রিয়েটার যার এটাই মূলত কাজ, ঠিক আছে, সে বলছে, সে সাবধান করছে যে সব সময় মোবাইল ঘাঁটাটা উচিত নয়, এই না 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 হ্যাবিটটা না, ভালো নয়। একদমই না। একদমই না। আমি ইনফ্যাক্ট যখন আমি নিজে খুব বেসিক্যালি এত মোবাইল ঘাঁটতাম, আমি এটাকে বন্ধ করেছি। আমি দেখলাম আমার মাথার ভারসাম্য চলে যাচ্ছে, আমার রাত্রে ঘুম ধরছে না, প্যানিক ফ্যানিক হচ্ছে পুরো। আর রাত্রে না আমি রিলস ঘাঁটছি 4 ঘন্টা ধরে, ভোর 4টে বেজে গেছে, আমি রিলস ঘেটেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না, ঘেটেই যাচ্ছি ঘেটেই যাচ্ছি। এটা পুরো একটা লুপ। এই লুপে ঢোকা যাবে না। কিছু মানুষ রয়েছে যারা, ধর, তোকে দেখে নয়, তোদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আজকে ভালো ভালো কাজ করছে, হুম। কাজের মাধ্যমে অনেক দিনের পরিশ্রম করে তারা আজকে একটা জায়গায় পৌঁছেছে, হুম। কিন্তু তারা ওই পরিশ্রমটা দেখছে না। হুম। তারা দেখছে তোদের ওই সংখ্যাটা, তোদের পাশে যে সংখ্যাটা বা ব্লু টিকটা সেটা দেখছে, এবং সেটা পাওয়ার জন্য সহজভাবে এমন কিছু করছে যারা না পরিবারের কথা ভাবছে, না সমাজের কথা ভাবছে, ঠিক আছে, মানে কি বলবো এটা, এই বিষয়টা তুইও দেখেছিস, তুইও লক্ষ্য করেছিস। দেখেছি দেখেছি। তো এটা আমি তাদেরকে, দেখেছি। তাদের উদ্দেশ্যে তুই কি বলবি মানে? আমি আমি বললাম না, আমি ফিল্ড থেকে বিলং করি না, এখন আমি করছি। হয়তো আমার যখন ছেলে মেয়ে হবে, হয়তো তখন এই ফিল্ডে কাজ করবে, তখন হয়তো আমি এই ফিল্ডে থাকবো, তো বলতে পারবে যে না আমার বাবা এই ফিল্ডের থেকে। আমার বাবা তো পুলিশ অফিসার, আমার বাবার দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই এই ফিল্ডে। তো আমার ব্যাপারটা হচ্ছে যে ভাই, আমি এমন কিছু করবো না যাতে আমার মা বাবার নাম খারাপ হয়। আমার এটা খুব ভয় আছে। হুম। আমি মা বাবার সাথে থাকি না ঠিকই, কারণ আমার মা বাবা অনেক দূরে থাকে এখান থেকে, কিন্তু আমার মা বাবাকে আমি খুব ভালোবাসি। আর সেখানে আমি চাইবো না সোশ্যাল মিডিয়ার মতন একটা জায়গায়, আমার বাবাকে তো অনেকে চেনে, হুম। যে জানাদা তোমার ছেলের না আমি এরকম একটা ন্যাস্টি ভিডিও দেখলাম, আমি নিতেই পারবো না। আমি নিতেই পারবো না। এইসব শুনলে হয়তো আমার পুরো মাথা পাগল হয়ে যাবে। তো আমি এমন কিছু করবো না যেটাতে আমার মা বাবাকে কথা শুনতে হয়। এটা ফার্স্ট পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, নিজের কিছু সেলফ রেসপেক্ট থাকে, সেলফ এস্টিম থাকে, যেটাকে আমি একদমই হারাতে পারবো না। তাতে আমার ভিউজ আসুক বা না আসুক, আমি যেরকম চাইছি আমি সেরমই বানাবো। মানুষের দেখার হলে দেখবে, নাহলে দেখবেন। কারণ আমি এই ফিল্ড থেকে বিলং করতাম না, ভগবান আমাকে যতটা দিয়েছে আমার জন্য এনাফ। এরপরে যদি না দেয়, আমি কোনোদিন তাকে, বলে না, আমি কিছু বলবো না যে ভাই তুমি কেন দিলে না আর আমাকে, আমি তো অনেক চেষ্টা করেছি। না, আমার জন্য ইটস এনাফ, আমার জন্য ফুল হয়ে গেছে ব্যাপারটা। তো আমি এমন কিছুই করবো না যেটাতে সমাজের কিছু খারাপ লাগবে। এটা অনেকে চিপ ভিডিও বানায় ফলোয়ার্স এর জন্য, নাম্বারস এর জন্য। হুম। আমার মনে হয় উচিত না। এবারে মানুষও দেখে, সেটা মানুষেরও ভুল। হ্যাঁ। তুমি মানুষকে মানে মানুষকে তো ব্লেম করতে পারবে না এমনটা না। মানুষ কেন দেখছে তাহলে? হুম। এটাও একটা ব্যাপার আছে। মানুষ এনজয় করছে ওই ধরনের ভিডিও। তুমি দেখবে হুম। আমরা হয়তো একটা খুব সাটেল, একটা খুব ভালো একটা টপিকের উপরে ভিডিও বানালাম, সেটাতে যা ভিউজ আসছে তার 10 গুণ ভিউজ বেশি ওইসব ভিডিওতে। হুম। মনে হয় না যে এই যে, ধর, কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া এখন যেই হারে ব্যবহৃত হচ্ছে,
ঠিক আছে, বা ক্রিয়েটাররাও সবটাই করছে আর কি, হুম কোনো প্রোডাক্ট হোক বা অ্যাড হোক, মুভি প্রমোশন হোক হুম বা নিজেদের কন্টেন্ট হোক, হুম ঠিক আছে, সব জায়গায় যাচ্ছে। মানে না যে এটা একটা সময় গিয়ে এমন হবে না তো যে ধর মানে এই যে একটা জায়গা, তারাও যে একটা শিল্পী, বা হুম ওই ন্যাপকিনের মতন হয়ে যাবে না তো, যে ইউজ করে ছুঁড়ে ফেলে দিল, এরকম ব্যাপার হবে না তো? সেটা আমি জানি না, সেটা আমার এক্সপিরিয়েন্স হয়নি এখন, সেটা আমি বলতে পারবো না। বাট আমার মনে হয় এটা একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে স্যাচুরেট করবে। মানে আমার জন্য কিছু সেটস আমি বললাম না যে চেঞ্জ করতে চাইছি কন্টেন্ট, তো হুম আমার একটা স্যাচুরেশন এসছে, এরকম কন্টেন্ট আমি আর বানাতে পারছি না, আমি নিজে এনজয় করছি না। তো সেখানে তো আমি রাইটিংটাও বেটার করতে পারবো না, মানুষেরও ভালো লাগবে না, তার হুম জন্য আমি চেঞ্জ করতে চেয়েছি। তো আমার মনে হয় যে এরপর নেক্সট আপকামিং 5 ইয়ার্স এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনটাও, তুমি দেখবে বাংলাতে একটা টাইমে খুব মিউজিক ভিডিও চলটা হুম উঠেছিল, হুম প্রচুর মিউজিক ভিডিও হতো। হুম এখন কিন্তু অতটা হয় না, হয় হুম। অনেক কমে গেছে। এবং আমি নিজেই মিউজিক মাসে 5টা 6টা মিউজিক করে ভিডিও মিউজিক হলেই ভিডিও, গঙ্গার ঘাট, গঙ্গার চায়ের ঘাট ভাত, এত ইউজ হয়ে গেছে, ফুটপাত। স্যাচুরেট করে গেছে, মানুষ আর পছন্দ করছে না। তো আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটার অনেক উঠে এসেছে, তুমি দেখবে আজ পাশের বাড়ির ছেলেটাও একটা ইউটিউব চ্যানেল আছে, 1 লাখ সাবস্ক্রাইবার। হুম তো সবাই মোটামুটি ইউটিউবটা করে খাচ্ছে। হুম সেটা খুব ভালো কথা যে মানুষ সেটাকে ভালোভাবে ওয়াইজলি ইউজ করছে, বাট এটা এই যে কন্টেন্ট একটা টাইমে গিয়ে স্যাচুরেট করবে, নাহলে আজকে গিয়ে ভুবন বাম কোনোদিনই হটস্টারে সিরিজ বানাতো না, বা আশিস চঞ্চলিনীও আলাদা সিরিজ বানাতো না। তো সবাই চেষ্টা করছে যে আর ভালো কি করা যায়, কারণ এইটা এমন একটা জিনিস যেটা স্যাচুরেট করবেই। মানে মানুষ একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে তোমার জোকস কখন ল্যান্ড করবে মানুষ তুমি বুঝে যাবে, হুম যেহেতু মানুষ তোমাকে ডেইলি দেখছে। হুম তো সেইখানে সেই ইম্প্যাক্ট আর থাকবে না যেটা ফার্স্ট ভিডিওতে ছিল। হুম তো ওই জন্য হয় কন্টেন্টের সেটস তুমি চেঞ্জ করতে থাকো, তাহলে মানুষ এনজয় করবে, নতুন কি করা যায় এক্সপেরিমেন্ট করো। হুম। বাট একটা পয়েন্ট অফ টাইম গিয়ে পুরোটাই স্যাচুরেট করবে। আর যদি এরকম হয় যে সকালবেলা উঠে ধর আগের দিন ঘুমোতে গেলি, হুম উম, তোর এখন যা ইনস্টাগ্রাম, ফেসবুক বা হুম ইউটিউব যা হুম রয়েছে আর কি, হুম বা বাইরের যা ফ্যান হুম বেস সবটা নিয়ে, পরের দিন সকালে উঠে দেখলি যে তিনটেই নেই, উড়ে গেছে, হুম। সেই সময়কার তোর ফিলিংসটা কি হবে, বা তার পরের স্টেপটা কি হবে? যদি এরকম হয় তাহলে তো আমাকে কাজে ঢুকতে হবে, কাজে ঢুকতে হবে ইন দ্য সেন্স সিরিয়ালে ঢুকে গেলাম। সেটা আপাতত আমার এক্ষুনি হিট অফ দ্য মোমেন্টে তুমি যেটা বললে আমি ভেবে দেখলাম, তো আমার কাছে এটা একটা অপশন আছে, সিরিয়াল করতে হবে, সিরিয়ালে ঢুকে গেলাম। বা অন্য কাজও করতে পারি মোটামুটি, অফিস টফিস জয়েন করতে পারি, সেটাও করা যেতে পারে। মানে বাট আমি চুজ করব সিরিয়ালটা সেখানে, কারণ অ্যাটলিস্ট ক্যামেরার সামনে। সেরকম কোনো প্ল্যানিং এখন নেই যে যদি এটা হয় তারপর কি করবো, সেটা প্ল্যানিং নেই, ঠিক আছে না, সেটা। ঠিক আছে না, দেখো আমাদের নিজেরা তো কাজ করবো, নিজেরা তো সিনেমা বানাবো, সেগুলো হয়তো আর ইউটিউবে যাবে না, সেগুলো ফেস্টিভ্যালসে ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হবে। হুম এবার সেখানে ভালো পারফর্ম করলে হয়তো মানুষরা দেখতে পাবে, হুম সেটা কোনো প্রবলেম নেই। বাট ইনিশিয়ালি তুমি যেটা বললে আমি ভেবে দেখলাম যে হ্যাঁ যদি এটা হয়, তাহলে কালকে আমার কাছে সব থেকে ইজিয়েস্ট অপশনটা কি আছে, যা কন্ট্যাক্ট আছে লাগিয়েছি, দাদা আমি সিরিয়াল করব, তুমি বলো কবে ক্যারেক্টার একটা দিচ্ছ, আমি ঢুকছি তাহলে এই সিরিয়ালে। এইটা একটা ইজিয়েস্ট অপশন আছে আমার কাছে। তোর কি মনে হয় এই 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 ভাবনাটা কি প্রত্যেকটা ক্রিয়েটারের রাখা উচিত? একদমই, একদমই রাখা উচিত। সোশ্যাল মিডিয়াটা খুব ফ্রেজাইল, আমি বিশ্বাস করি না আজ আছে কাল নেই, যদিন আছে তুলে নাও বেসিক্যালি, নাহলে আর থাকবে না। আর এটা স্যাচুরেট করে যাবে, ফর শিওর হবেই, হতেই হবে। বড় বড় ক্রিয়েটারদের স্যাচুরেট করে গেছে কন্টেন্ট, আমরা তো। হুম তো আলটিমেট জায়গাটা ওটাই, অ্যাক্টিং করতে হবে একটা প্রপার জায়গায়, ভালো সিনেমা হোক সিরিজ হোক, ওটাই আলটিমেট জায়গা। আর সবাই সেটাই চেষ্টা করছে আমার মনে হয়। আহ, প্রেরণা হোক, শুভ হোক, সবাই কিন্তু মোটামুটি সিনেমাতে কাজ করছে, সৈকত ইনফ্যাক্ট, সবাই চেষ্টা করছে যাতে ভালো সিনেমাতে বা ভালো সিরিজে গিয়ে একটা ভালো কাস্টিং, প্রপার একটা ক্যারেক্টার যাতে করা যায়। কারণ আলটিমেটলি ওটাই টার্গেট থাকে সবার, যে ভালোভাবে পারফরমেন্সটা দেখাতে হবে, যে আমি ভালো, আই এম আ গুড পারফর্মার, সেটা মানুষকে বোঝাতে হবে। তোরা, তুই হোক বা হুম আরো যারা রয়েছে, প্রেরণা হোক, হুম সৈকত হোক, হুম শুভ হোক, হ্যাঁ, তারা, তোরা খুব ছোট্ট ছোট্ট ভাবনা নিয়ে হুম এত মানুষকে আকৃষ্ট করছিস। হুম সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বা আজ থেকে কিছু বছর যদি পিছিয়েও যাই, বাংলা সিনেমা কিন্তু সেই তুলনায় মানুষকে আকৃষ্ট করতে পারছে না, হুম কয়েকটা ছাড়া। হুম ঠিক আছে, তো কখনো এরকম হয়নি যে
কোনো একটা প্রোডাকশন হাউস থেকে তোদেরকে ডাকা হয়নি যে তোমরা আসো একটু আমাদেরকে একটু প্রচুর মিটিং করেছি এরকম, আমি নাম মিটিং নিচ্ছি করেছে? না। প্রচুর মিটিং করেছি। আমাদের টিম ভাঙারও কথা হয়েছে। টিম মানে আমি সৈকত ট্রেনার কথা বলছি না, টিম হ্যাঁ। মানে আমি রূপক দা, আদিত্য দা, এসডি, আমি ট্রাম লাইনের যে প্রপার টিমটা, আমি প্রোডাকশন হাউসের নাম নিচ্ছি না, হুম। মানে ডেকে ব্রেন ওয়াশ করাবার চেষ্টা করা হয়েছে হুম। যে এদের টিমটা ভেঙে দিলে তাহলে তো আর এরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে না। হুম। এদেরকে টাকা পয়সা দিয়ে যদি আমরা কাজ করাতে পারি, খুব কম একটা হুম। অ্যামাউন্ট দিয়ে যদি আমরা কাজে রেখে নিতে পারি, তাহলে তো আমাদের লাভ। কিন্তু হ্যাঁ, ওই আর কি, আমরা সব হ্যাঁ বুঝি মানে এই ব্যাপারগুলো। আমি প্রশ্নটা পজিটিভ দিক দিয়ে করলাম, যে এটা তো হতে পারতো যে প্রোডাকশন হাউস থেকে ডাকলো যে তোমরা না, ওরা ওরা ডেকেছে বাট, নেগেটিভ দিক থেকে। হ্যাঁ ওরা ডেকেছে বাট টিমটা ভাঙার চেষ্টা করেছে, সেটা আমার একদমই পছন্দ হয়নি। তো আমার মনে হয় যে ঠিক আছে, আজকে করতে পারছি না, 5 বছর পর পর করে নেবো, কোনো ব্যাপার না। এখন অনেক ছোট আমি, আমার আমার বয়সের দিক দিয়ে আমার মনে হয় আমার সবে 26 বছর বয়স, আমার কাছে এখনো 4 বছর আছে, আমি আরামসে কাজ করব, কোনো ব্যাপার না। 35-এ গিয়ে সিনেমা সিনেমা করবো, কোনো ব্যাপার না। এবং অনেকে অনেকে তো লেটেই কাজ করে, কি আছে, আমাদেরও লেটেই হবে। এখন একটাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, দ্যাট ইজ মানি। তো সেই প্রপার অ্যামাউন্টটা আমাদের কাছে থাকে না বলে আমরা করতে পারি না, যতটুকু থাকে ততটুকুতে আমরা পারি, এটাই। এই এই যে ঘটনাগুলো ঘটেছে, সেখান থেকে তো তোর একটা ভাবনা তৈরি হয়েছে সিনেমার হুম হুম লোকেদের হুম প্রতি, হুম হুম ঠিক আছে? হুম তো পরবর্তীতে ধর তোরা যখন ওই জায়গায় যাবি, হুম। তার মানে নিশ্চয়ই এই কাজটা তোরা তোদের জুনিয়রদের সাথে করবি না। একদমই না, একদমই না, নেভার। ওই যে আমি পডকাস্টের স্টার্টিং এ তোমাকে বললাম, তোমার কাছে যদি ভগবান পাওয়ার দেয়, সেটা তুমি ইউজ করো, মিস ইউজ না। হুম। একদমই, ওটাই রুল আমাদের জন্য অ্যাটলিস্ট। আর আমরা দেখবে আমাদের কাজেও তুমি দেখে থাকবে, আমরা অলওয়েজ নতুন কাউকে, আমাকেও নতুন ওরা নিয়ে এসেছিল, তারপরেও যাদেরকে আনা হয়েছে তারা খুব নতুন, তারা কিন্তু খুব ভালো থিয়েটার করে, হুম। লাস্ট 10 বছর ধরে হয়তো কেউ থিয়েটার করছে। হুম। তাদেরকে আমরা খুঁজে 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 এনে কাজগুলো করিয়েছি, যে যারা ডিজার্ভিং তাদেরকে দিয়ে কাজটা করায়। তাদের লাইফে যদি কোনো চেঞ্জেস আনতে পারি, সেটা আমাদের অনেক বড় একটা, মানে আমার খুব ভালো লাগে যে আজকে বাকি যারা কাজ করেছে আমাদের চ্যানেলে, প্রীতম হুম। ফ্যাবিউলাস একটা, মানে আমার এখন অব্দি আমার নিজের সামনে দেখা, কাজ তো করেছি অনেকজনের সাথে, বাট ওরম একটা নিউ কামার যে এত ভালো অ্যাক্টিং করে আমি খুব কম দেখেছি। আমার খুব ভালো লেগেছে, আমি অ্যাক্টিং নিয়ে অত কিছু বুঝি না, বাট যেইটুকু বুঝি আমার খুব ভালো লেগেছে। তো এরা খুব ডিজার্ভিং আমার মনে হয়, বাট ইন্ডাস্ট্রিতে সেরকম একটা সুযোগ পায় না এরা। কেন? সেটা আমি জানি না, সেটা ইন্ডাস্ট্রির লোকেরা ভালোভাবে বলতে পারবে যে ওরা কেন সুযোগ পায় না। বাট আমরা চেষ্টা করি যে আমাদের চোখে যাদের ভালো লাগছে, যে না ভাই এ মনে হচ্ছে ভালো করতে পারবে, একে নিয়ে এসে কাজ করানো, হুম। সেটা আমরা চেষ্টা করছি। না, এটা আমরা স্টার্টিং থেকে যখন চ্যানেল খুলেছিলাম বা প্রোডাকশনটা খুলেছিলাম, চেষ্টা আমাদের এটাই ছিল যে একটা ছোট টিভিএফ বানাবো, যেখানে অনেক গুড অ্যাক্টার্স এন্ড অনেক গুড রাইটার্স আমরা নিয়ে আনতে পারবো। তো হুম। রাইটার্স তো পাইনি সেরকম একটা, 2-3 জন হয়তো হার্ডলি পেয়েছি, যাদের সাথে এখনো কাজ চলছে, মানে তাদেরকে নিজেদের মতন করে নেওয়ার চেষ্টা চলছে। অ্যাক্টার্স পেয়েছি যারা অ্যাক্টিং করতে চায়, ভালোভাবে করছেও, আর তার বাইরেও কাজ করছে। আমার মনে হয় তার ইন ফিউচারও ভালো কাজ করবে। তুই ক্যামেরার সামনেও কাজ করেছিস, ক্যামেরার পেছনেও কাজ করেছিস। ভবিষ্যতে তুই ক্যামেরার সামনেই কাজ করে এগোতে চাস, নাকি ক্যামেরার না না, পেছনেও কাজ ক্যামেরা করতে? পেছনেই। পেছনে। একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে, মানে মোটামুটি একটা নাম টাম কামিয়ে নিয়ে পেছনে চলে যাওয়াটাই সেফ আমার মনে হয়। পুরো বিরাট কোহলির মতন বলে দিলাম ব্যাপারটা নেই। আমার মনে হয় যে হ্যাঁ, একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে আমি খুব এনজয় করি প্রসেসটাকে। ইনফ্যাক্ট আমার নিজেদের যখন কাজ চলে তখন শুধু আমি অ্যাক্টিংটা করি না, আমি বললাম তো, আমি রাইটিং একদম প্রি থেকে পোস্ট অব্দি থাকি, হুম। রাইটিং এও থাকি, ক্যাচ এন্ড থ্রো করে ডায়লগ লেখা, সবকিছু সবকিছু যতটা করা যায়, কারণ হোল প্রসেসটাকে হুম। আমি খুব এনজয় করি, ওই জন্য নিজেদের কাছে বেশি এনজয়মেন্টটা আমার হয়। আর ভালোভাবে পারফর্ম করতে পারি, বিকজ বাইরের কোনো কাজে থাকলে শুধু গিয়ে আমি গিয়ে অ্যাক্টিংটা করে আবার আমি বাড়ি চলে যাই। হুম। তো সেইটাতে ওই প্রসেসটা আমি আর দেখতে পারি না। তো আস্তে আস্তে শিখছি, বেশি বছর তো অভিনয়টা করিনি, সবে তো 4-5 বছর হয়েছে। তো দেখি কি হয়, মোটামুটি ভাল লাগছে আমার। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একদম। কয়েকটা ছোট ছোট প্রশ্ন করবো আর আচ্ছা কি, দু এক আচ্ছা। কথা উত্তর দিতে হবে। আহ, ধর, তোর কি এমন কোনো আফসোস রয়েছে যে এই মানুষটা এখন আমার জীবনে থাকলে, আহ, এমন কিছু একটা, মানে এমন কোনো কথা যেটা সেই সময় বলতে পারিসনি ওই মানুষটাকে, এই সময় থাকলে হয়তো তুই বলতে পারতি, এই আফসোসটা রয়েছে? না, আমি সবাইকে অলওয়েজ বলে দিই, আমি মনের মধ্যে কিছু লুকিয়ে রাখি না, আমার কোনো কথা লুকোনো থাকে না, আমি বলে দিই।
লাস্ট চেষ্টাটা অবধি আমি করে নিই, তারপরে কেউ যদি না থাকে সেটা তার লস। তোর এই যে 11 জন এক্স, তার মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি কার, মানে কে চলে যাওয়াতে হয়েছে, মানে তার কারণ কি, যে হ্যাঁ ঠিক আছে চলো চলে গেছে, নাম বলতে হবে না, যদি না বলতে চাস না, সমস্যা নেই। নাম তো হ্যাঁ হ্যাঁ, বলবো না, বলতে হবে না। এত করে লাভ নেই, বাট হ্যাঁ আছে এরকম। মানে আমি বলছি না, সব থেকে ভালো মেয়েও ডেট করেছি, হুম। সব থেকে টক্সিক মেয়েও ডেট করেছি। তো আমি দুটো সাইডই দেখেছি, যে মানে একটা ছেলের লাইফে একটা টক্সিক মেয়ে থাকলে কি হতে পারে, একটা ভালো মেয়ে থাকলে কি হতে পারে। আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। তো ইয়েস, মানে বিদেয়ী হয়েছে এই ব্যাপারটা, খুব ভালো লেগেছে ভাই, ফাইনালি গেছে ব্যাপারটা, খুব ভালো লেগেছে। মানে রাত্রে ঘুম ঘুম চলে গেছে, এরকম একটা ব্যাপার। একটা মেয়ের জন্য তোমার রাত্রে ঘুম হচ্ছে না, ভাবো তোমার কতটা এখন এ একটা লাগবে। একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এটা, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, হুম। এই যে টক্সিক এই শব্দটা, হুম। ঠিক আছে, সেটা ধর কোনটাকে আমি বোঝাবো। মানে ধর একটা ছেলে হোক বা মেয়ে হোক, হুম। সে প্রচন্ডভাবে পজিটিভ, হুম। হয়তো সে কিছু কিছু ক্ষেত্রে ওভার পজিটিভ, হুম। ঠিক আছে, এবং হুম। সে যা করছে সেটা তার ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখার জন্যই করছে। এবার ধর সে কোনো একটা কোথাও গেলে সে ফোন করছে বারবার, বা যাই হোক আরো হুম। যা যা হুম। হুম। অ্যাক্টিভিটিস থাকে হুম। এগুলো করছে, ঠিক আছে। এবার উল্টো দিকে এই বিষয়গুলো অনেকে তো জেনে যায়, ধর আমরা জানি যে হুম। এগুলো টক্সিসিটি, এগুলো মানে হুম। একটা মানুষ একটা মানুষের ওপর এগুলো চাপিয়ে দিচ্ছে। হুম। এবার ধর আমার জীবনে একটা মানুষ আছে, সে হয়তো এতটা নয়, সে হয়তো একদিন বা দুদিন বা 3 দিন একটা দুটো কথা বললো, তাতেও আমি তাকে দাগিয়ে দিচ্ছি, কারণ আমি তো এই বিষয়টা জানি যে তুমি না টক্সিক হয়ে যাচ্ছ আস্তে আস্তে। এই বিষয়টাকে তুই কিভাবে উম, মানে দেখো, আনটিল আলাদা করিস? আনটিল অ্যান্ড আনলেস তোমার টক্সিক যদি না লাগে, তার হুম। মানে সে টক্সিক না। হুম। আর তোমার যদি মনে হয় যে সে টক্সিক তার বিহেভিয়ারের থ্রু দিয়ে, হুম। আমার কাছে টক্সিক মানে কোনটা, নিজে কোনো ভুলভাল কাজ করবে কিন্তু সন্দেহ তোমাকে করবে, হুম। এইটা আমার কাছে টক্সিসিটি। হুম। আমার কাছে পজিটিভ, মানে পজিটিভনেসটা টক্সিসিটি না। মেয়েরা সবাই পজিটিভ হয়, হুম। কোনো মেয়ে চায় না তার বয়ফ্রেন্ডকে শেয়ার ছেলেরাও করতে। ছেলেরাও হয়। ছেলেরাও পজিটিভ হয়, আমি হুম। নই অতটা, আমি খুব কম। হুম। আমি বাকি ছেলেদের থেকে অনেক কম পজিটিভ, কারণ আমার মাথায় সারাদিন কাজ ঘোরে, আমার মাথায় সারাদিন ঘোরে যে ভাই আর বেটার কি করা যায়। তো আমি আমি একটু কাজ পাগল ছেলে, তো আমার কাছে সেই সময়টাই থাকে না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি অতটা পজিটিভ হতে পারি না। বাট হ্যাঁ, হই কিছু সার্টেন টাইমে। আর সেইটুকু মানে নর্মাল, মানে সেটা ইজ নর্মাল, অ্যাবনর্মাল পজিটিভনেস না সেটা। হুম। পজেসিভনেসটা কিন্তু টক্সিসিটি না, ওভার পজেসিভনেসটা টক্সিসিটি। যেখানে হয়তো তোমার বান্ধবীর সাথে তুমি হয়তো কথা বলছো, সেখানে তোমাকে ব্লেম করে দিল, ভাই তুই কেন কথা বলছিস, সেটা উচিত একদমই না। বাকিটা তোমাকে যতদিন না ফিল করাচ্ছে যে তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো, ইউর রিলেশনশিপ ইজ ভেরি বিউটিফুল, আমার আমার মনে হয়। আর দেখো, রিলেশনশিপে আমি বললাম না, বাকিটা পুরো অ্যাডজাস্টমেন্ট। সব তো ভালো সাইড থাকবে না। আমার গার্লফ্রেন্ডও আমাকে কিছু ক্ষেত্রে কথা শোনায়, বাট আমিও কিছু ক্ষেত্রে ওকে কথা শোনাই, তো দ্যাট ইজ ব্যালেন্সড। মানে আজকে আজকে যদি আমাকে কোনো কথা শোনা কিছু করেছি বলে, আমি ওকে 5 দিন পর যদি দেখি যে কিছু করেছে, আমি সেই রাইটটা রাখি, আমি সেখানে ওকে কথা শোনাতে পারি, আর সেখানে ও কিছু বলে না, তখন ও বোঝে যে না আমি ভুল করেছি। তো দ্যাট ইজ দ্য থিং, সেখানে কোনো টক্সিসিটি থাকে না। টক্সিসিটি যতদিন না তোমার ফিল হচ্ছে, ততদিন টক্সিসিটি নেই রিলেশনশিপে। আমি যখন ফিল করেছি যে না ভাই এই রিলেশনশিপটা থাকা যাচ্ছে না, আমার ঘুটান হচ্ছে, আমার মনে হচ্ছে যে এর থেকে মানে মানে হয় না যে ওই মেয়েটাকে ডেট করার পর আমার মনে হচ্ছে যে এর থেকে টক্সিক মেয়ে তো আমি লাইফে ডেট করিনি ভাই, আমি থাকতে পারছি না। হুম। মানে আমি হাজার চেষ্টা করেও আর থাকতে পারিনি, আমাকে ছাড়তে হয়েছে, নাহলে আমি হয়তো মরে যেতাম। আর মেয়ের জন্য কেনই বেকার। সম্পর্কে ফ্যামিলি কতটা গুরুত্বপূর্ণ, ধর এরকম হয় না যে অনেক সময় আমাদের দুজনের মধ্যে হয়তো ঝামেলা হচ্ছে, আমরা হয়তো বেরিয়ে যেতে চাইছি, কিন্তু সেই সময় আমাদের এই দুজনের সম্পর্কের সাথে অনেক মানুষ জড়িয়ে থাকে, হ্যাঁ, একদম একদম। সেটা পরিবার হোক বন্ধু বন্ধু বান্ধব বান্ধব। হোক, এবং সেই সময় না আমাদের মনে হয় যে এই মানুষটাকে হারালে তো আমি এগুলো হারিয়ে ফেলবো, তখন একটা গলা কাটা শক্ত হয়ে আসে। এরকম পরিস্থিতি তোর কখনো তৈরি হয়েছে, বা এরকম হুম, হয়েছে মনে হয়েছে? হয়েছে হয়েছে, এরকমও হয়েছে, এরকমও হয়েছে। অনেক গ্রুপে আমি আর যাই না এরকম, যে গ্রুপটাতে আমরা মানে অনেক প্রেম করেছি বললাম তো, আগে যেতাম এক্স এর সাথে হয়তো সেই গ্রুপে, সেই গ্রুপও আমাকে ব্লেম করেছে পরে গিয়ে, না না মুকুলেরই তো দোষ ছিল, কারণ সেই গ্রুপটা বসতো, আমি ছিলাম না, আমার জন্যই সেই গ্রুপটা ফর্ম হয়েছিল।
তো আগে প্রচুর বন্ধু বান্ধবদের সাথে এরকম বসতাম, যেখানে রিলেশনশিপের প্রবলেমও শেয়ার করতাম। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে না ব্যাপার। এখন আমি রিলেশনশিপের প্রবলেম আমি আমার মা বাবাকেও বলি না। আমার মা আমার বন্ধুর মতন, মাকেও আমি বলি না। আমি এখন পুরোটা নিজের মধ্যে রাখি। আমার মনে হয় চার দেওয়ালের মধ্যে যেটা হচ্ছে সেটা চার দেওয়ালের মধ্যেই সলভ করে দাও। ম্যাটার ক্লোজ। লোকে যাতে দেখে বুঝতে পারে যে তোমরা খুব হ্যাপি আছো। লোকে যেদিন দেখে নেবে না তোমরা খুব হ্যাপি নেই, বা তোমাদের মধ্যে ক্যাচাল হচ্ছে খুব, লোকে না খুব এনজয় এনজয় করে এই জিনিসগুলো। তো আমার বাকিদেরকে না এই হিন্টটাই দেওয়ার নেই ভাই আমি ভালো নেই আমার রিলেশনশিপে, বা আমার সাথে ওর ঝগড়া হয়েছে। উই বোথ আর হ্যাপি অলওয়েজ। অ্যাটলিস্ট চার দেওয়ালের বাইরে সবাই আমাদেরকে হ্যাপি দেখতে পায়, চার দেওয়ালের ভেতরে তো সব সম্পর্কে ফাইট হয়। আমার মা বাবার সাথে ঝগড়া হয়ে যায়, গার্লফ্রেন্ডের সাথে হবে না? যার সাথে রক্তের সম্পর্ক নেই আমার অবভিয়াসলি ঝগড়া হবে। কাউকে মিস করিস? মিস করি। মাকে খুব মিস করি, বাবাকে খুব মিস করি, কারণ আমি অনেক ছোট থেকে বাড়ির বাইরে। আমার সেই সুযোগটাই হয়ে উঠছে না দুজনের সাথে আমি একসাথে থাকবো। আমি খুব চাই যে তাড়াতাড়ি যেন সেটা হয়ে যায়, যে বিকজ ওনাদেরও বয়স হচ্ছে। আমি জানি না ওনারা আর কদিন, তো যটা দিন আর কি ওনাদের সাথে কাটানো যায়। 11 বছর হয়ে গেছে বাড়ির বাইরে, তো একা একাই থেকেছি। মায়েরও এখন মন খারাপ করে আমার জন্য, আগে করতো না। বাবারও এখন কিরকম একটা মন খারাপ করে। তো মা বাবার সাথে থাকতে পারলে আমি খুব হ্যাপি হব এখন এই পয়েন্ট অফ টাইমে। কোনোদিন কি প্ল্যানিং আছে যে এখানে মোটামুটি যা কাজ করতে এসেছি সেই কাজ করে আবার দেশের বাড়ি ফিরে যাওয়া? বাড়ি তো বেসিক্যালি বাড়ি যাওয়ার প্রশ্ন নেই, কারণ আমার মনে হয় না আমি ওখানে গিয়ে থাকতে পারবো। আর আমাদের বাঁকুড়াতে কোনো বাড়ি নেই, কারণ বাবার ট্রান্সফারেবল জব ছিল। এই বাবার রিটায়ারমেন্টের পর বাবা একটা জায়গায় সেটেল হবে। মানে আমিও বাবার সাথে এতদিন ঘুরতাম, আচ্ছা। আলটিমেটলি ক্লাস 10th অব্দি, 11 12 থেকে আমি বাড়ির বাইরে। মা ঘুরতো বাবার সাথে। তো এরপরে আমাদের একটা, বলে না একটা প্রপার বাড়ি এরপরে হবে। এতদিন ধরে আমাদের কোনো বাড়ি নেই, কোয়ার্টার ভাড়া বাড়িতেই ঘুরে 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 কাটানো হয়েছে। তো লেটস সি কোথায় সেই বাড়িটা হয়, কলকাতা না মেদিনীপুর না বাঁকুড়া, যেখানেও হবে সেখানে চেষ্টা করবো গিয়ে থাক। আজ থেকে 10 বছর পর তুই নিজেকে কোথায় দেখতে চাস? আমি নিজেকে একজন সাকসেসফুল অ্যাক্টর, সাকসেসের ডেফিনেশন বলতে পারবো না, বাট একটা সাকসেসফুল অ্যাক্টর যার আহ, নিজস্ব টিমের সাথে কিছু প্রপার হিট কাজ থাকবে। আহ, তার কাছে এতটা অ্যামাউন্ট অফ মানি থাকবে যে তার সে নিউ কামার্সদের নিয়েও কাজ করতে পারে বা প্রডিউস করতে পারে। এটাই প্ল্যান আছে। আর কিছু চাই না আপাতত আমার লাইফে, আর কিছুই চাই না, এইটুকুই হয়ে যাক, আমি হ্যাপি। তুই যেহেতু আপাতত এখনো হ্যাপি। বাংলা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছিস, হুম। দুজনকে নিয়ে খুব লড়াই চলে তার ফ্যানদের। তোর কাছে তুই কার ভক্ত বেশি, দেব না জিৎ? এইটা তোমরা রিসার্চ করে বার করতে পারলে না না না, দাদা? আমি তো করেছি রিসার্চ, ওফ। এবং আমি যতদূর জানি। তুমি বলেই কিন্তু দাও। তোর মুখ দিয়ে বল না। আর আমিও তো তারই ফ্যান, বল। অবভিয়াসলি দেবদা। এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমার রিলসেও অনেক, আমি এরম রিল বানিয়েছি যেখানে দেবদাকে আমি ট্রিবিউট জানিয়েছি আমার রিলে, কারণ ফাইনালি খাদান হেল্প করলো আমাকে সেই জায়গাটা, দেবদার সাথে একটা কন্টেন্ট বানাতে পেরেছি, এটা আমি কোনোদিনই এক্সপেক্ট করিনি। খাদানের টিমকেও অনেক বড় একটা থ্যাঙ্কস, সেটা সেই সুযোগটা করিয়ে দেওয়ার জন্য। আর দেবদাকে আমি বলবো না ফেভারিট, দেবদা একটা ইমোশন আমার জন্য। আমি জিদ্দার সাথেও বানিয়েছি, বাট সেই দিন যে ফিলিংসটা ছিল সেটা সারিয়েল ছিল। মানে ভাই মানুষটা দাঁড়িয়ে আছে সামনে ভাই, এরকম একটা ব্যাপার। আহ, দেবদা কাঁধে হাত রাখলো, দেখলাম ভাই এই হাতের ভার আমি নিতে পারছি না। দেবদার পাশে দাঁড়াতে পেরেছি, এটাই খুব ভালো লেগেছে। সামনে থেকে দেখতে পাবো এটাই কোনোদিন ভাবতে পারিনি। কন্টেন্টের থ্রু দিয়ে যে এটা হয়ে গেছে এটাই অনেক বড় পাওনা আমার কাছে। আর হ্যাঁ, দেবদা তো, ছোটবেলাতে দেবদাকে না দেখলে তো আর বুঝতেই পারতাম না প্রেম একদম কি একদম জিনিস হয়। যাই একদম। হোক, থ্যাঙ্কস টু দেবদা। আহ থ্যাংক ইউ মুকুল। থ্যাংক তোকে ইউ সো এত, মাচ। মানে তুই এতটা সময় দিলি আমাদেরকে, এবং আগামী দিনে আরো কন্টেন্ট কর, তোর সব স্বপ্ন পূরণ হোক। এবং নতুন যে ইনিংসটা খেলছিস সেটা কতটা জানি না আমরা আদৌ কি, কিন্তু সেটাও সত্যি হোক খুব তাড়াতাড়ি। যদি দেখা যাক, সত্যি না হয়ে থাকে, দেখা যাক। হ্যাঁ, আমাদের নিমন্ত্রণ করিস, আমরা যাব। ঠিক আছে। আহ ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ মুকুলের সাথে অনেকটা আড্ডা হলো, অনেক কিছু জানতে পারলাম, সব দিক জানতে পারলাম, ফ্যামিলি, কন্টেন্ট, তার খেলাধুলো, সবটা। আহ, এরপর আবার আমরা অন্য কোনো আড্ডায় অন্য কারোর সাথে বসবো।
ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ।